আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা হচ্ছে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের আজকে ম্যারাথন ক্লাস। আমরা দ্বিতীয় পত্রের আজকেই ইনশাআল্লাহ আজকে একটা ক্লাসে পুরোটা শেষ করব। কালকে আর ক্লাস না নিতেও পারি, তো আজকে যতটুকু পারি আমরা পুরোটাই শেষ করব, ঠিক আছে? যেমন আমরা ফার্স্ট পেপারে কিন্তু ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, তো পরীক্ষাটা কেমন হয়ে দিছো, কতটুকু কমন আসছিল? যারা একদম পড়ো নাই, জাস্ট ম্যারাথন ক্লাসটা করে পরীক্ষা দিছো, এমন বলো একটু কেমন হয়েছে পরীক্ষাটা। আর আজকের ক্লাসে এখন আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা একটু বলবা। আমরা দ্রুতই শুরু করব। আজকে আমাদের ইচ্ছা হচ্ছে আমরা পুরোটাই আমাদের আমাদের হচ্ছে যে সেকেন্ড পেপারের আমরা পুরোটাই 1 থেকে 8 অধ্যায় পুরোটাই পড়াই দিব, ঠিক আছে? এক ক্লাসে ইনশাল্লাহ সবটাই পড়াবো, তো সবাই একটু দ্রুত জয়েন করিও। ওকে, আমরা হচ্ছে সেকেন্ড পেপারে এখানে দেখো গুরুত্বপূর্ণ অধ্যায় যদি বলি তাহলে 1 2 3 এগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বড় অধ্যায়। এই 1 2 3 থেকে 5 6টার মতো সিকিউ আসে। দেন 4 6 অধ্যায়টা হচ্ছে সহজ অধ্যায়। 4 6 7 খুবই সহজ অধ্যায়। 4 6 7 এখান থেকে কমপক্ষে তুমি 3টা কোশ্চেন পাবাই, খুবই সহজ, তো ওগুলো পড়তে পারো। আমি সবগুলো দেখাই দিব কোন কোন টপিকের মানে কোন অধ্যায়ের কোন টপিক থেকে কোশ্চেন গুলো আসে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়, যেটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের অষ্টম অধ্যায়, এটা কিন্তু আগে শর্ট সিলেবাস ছিল না। 26 তোমরাই প্রথমে হচ্ছে এই টপিকের উপর এই অধ্যায়ের উপর পরীক্ষা দিবা। তো সেই হিসেবে হচ্ছে 5 অধ্যায়টা একটু তোমরা চাইলে স্কিপ করে পড়তে পারো যদি তোমাদের সমস্যা হয়, বাট আমি পড়াই দিব যে টপিক থেকে কোশ্চেন আসে। জাস্ট ওই অন্য পদ্ধতি প্যাথেটিক পদ্ধতি, এখান থেকে কোশ্চেন আসে। আর আমরা অষ্টম অধ্যায় ভালো করেই পড়াবো, কারণ অষ্টম অধ্যায় থেকে 1টা বা 2টা কোশ্চেন আসতে পারে। যে সম্ভাবনা নিয়ম আছে 5টা, ওখান 4টা, ওখান থেকে জাস্ট লাস্টের 2 3টা নিয়ম আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যাক আলহামদুলিল্লাহ, যা পড়াইছিলাম আসলে তার থেকে কমন আসবে, এটা স্বাভাবিক, কজ টপিক গুলো ওর বাইরে কখনো কোশ্চেন আসে না। এই জন্য 2 থেকে 3 ঘন্টা একটু জাস্ট মনোযোগ সহকারে ক্লাসটা করলে প্লাস বাসায় ওই টপিক গুলো পড়লে এনাফ, ইজিলি একটা A+ পাওয়ার মতো সাবজেক্ট এটা। সহজ কিন্তু অনেক, মানবিকে যদি একটা সহজ সাবজেক্ট বলা হয় বুঝলে, সেটা হচ্ছে এটা। আমরা এখানে জাস্ট আমাদের গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলো এবং প্রত্যেকটা অধ্যায়ে আমি টপিক গুলো জাস্ট আজকে টপিক গুলো ধরে ধরে আলোচনা করে ফেলবো, ঠিক আছে? এবং তোমরা একটু সবাই ক্লাসে থাকবা। ক্লাসটা হচ্ছে আমরা হাইস্ট 2 থেকে 3 ঘন্টার মধ্যে শেষ করবো, ঠিক আছে? 2 থেকে 3 ঘন্টা, এই সপ্তাহে শুরু করলাম আমরা, হাইয়েস্ট 2 থেকে 3 ঘন্টা আশা করি আমাদের এই 8টা অধ্যায় আলোচনা হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করিও। যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে তোমাদের তো। 27টা মানে অনেক ভালো, 23 27 অনেক সেরা। ওকে ওকে, ঠিক আছে। সবাই একটু শেয়ার করে দিয়েন, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েন। আমরা শুরু করি তাহলে, ঠিক আছে? আপনার আস্তে ধীরে আসতে থাকেন। দেখেন, যৌক্তিক সংজ্ঞা এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ে আমাদের যে কোশ্চেন গুলো, এই অধ্যায়ে আমাদের নিয়ম আছে 5টা, যে যৌক্তিক সংজ্ঞার 5টা নিয়ম, আর অনুভূতি আছে হচ্ছে 10টা। 5 আর 10 মানে 5টা নিয়মে 10টা অনুভূতি। এখানে আমাদের যে জিনিসটা পড়তে হবে মনে রাখেন, আমি প্রথম থেকে বলে দিচ্ছি। এখানে জাস্ট নিয়ম 3 খুবই গুরুত্বপূর্ণ, নিয়ম 4ও গুরুত্বপূর্ণ, আর ধরো 2ও একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই 3টা নিয়মের অনুপপত্তি গুলা। এবং এখানে আমাদের যেটা পড়তে হবে যুক্তি সংজ্ঞা, এবং এটার সাথে হচ্ছে আমাদের ভার্সেস বর্ণনা, এই টপিকটা পড়তে হবে, ঠিক আছে? যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার পার্থক্য, এই টপিকটা পড়লে আশা করি আমাদের এই অধ্যায়ে আর কোনো টপিক থাকে না, মানে সিকিউ এর বাইরে আসে না, ঠিক আছে? তো আমরা এগুলো একটু আলোচনা করে ফেলি আজকের ক্লাসে। দেখো, যুক্তি সংজ্ঞা আসলে কেন দিই সেটা একটু মনে রাখবো। যুক্তি সংজ্ঞা দেওয়ার মানে হচ্ছে আমার ওই শব্দ ভান্ডার সমৃদ্ধ হবে, আমাদের যে ওইটার মিনিং কি ছিল, অর্থটা আমরা বুঝতে শিখবো। ব্যর্থকতা মানে আমাদের অজানা বিষয়টা দূর হয়ে যাবে, অস্পষ্ট দূর হবে, তাত্ত্বিক ব্যাখ্যা দান। আমি যদি কোনো জিনিস সম্পর্কে জানি, এটা কিন্তু আমি ওটা নিয়ে ব্যাখ্যা করতে পারবো। মনে করো পরীক্ষায় তুমি একটা ইংলিশ সেম ভাবে পরীক্ষা দিবা, তোমার হচ্ছে প্যারাগ্রাফ কমন আসে নাই। এখন যদি তুমি প্যারাগ্রাফটা হচ্ছে জানো, মানে কি বলতো, যদি তুমি হচ্ছে মিনিং জানো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবা। হ্যালো, হ্যাঁ, আমি তো লাইভে ঢুকে গেছি অলরেডি। হ্যাঁ, পেজের লাইভে। ওকে, আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে এই জিনিসগুলো জানলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তারপরে যদি আমরা বলি, এখানে আমাদের যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, এটা পরীক্ষায় ক দেখে আসে, মনে রাখবা। কোন একটি পদের পূর্ণ যথার্থকে, কোন একটি পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করাকে
ব্যক্ত করাকে আমাদের যৌক্তিক সংজ্ঞা বলে। কোন একটি পদের পূর্ণ জাতার্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করাকে যৌক্তিক সংজ্ঞা, এটা কিন্তু ক দাগে আসে, ঠিক আছে। আর মনে রাখবো জাতিবাচক পদেরই জাস্ট যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায়। এখন আমরা এই যে নিয়ম 5টা আছে, এই নিয়ম 5টা আমি তোমাদেরকে ওভারঅল এখানে আমাদের শেষে একটা 10টা নিয়মের অনুপপত্তি আছে, আমি ওইটা দেখাবো, ওইটা দেখাই শেষ করে দিব। তাহলে একেবারে এতগুলো আলোচনা করা লাগবে না, বুঝছো। আমি একবারে তোমাদের একটা পেজ থেকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে আমাদের 1 নম্বর নিয়ম, 1 নম্বর নিয়মের অনেকগুলো অনুপপত্তি প্লাস উদাহরণ সহ দিয়ে দিচ্ছে। আমরা একটু খেয়াল করি এখানে 1 নম্বর নিয়মের যে অনুপপত্তি গুলো সহ। দেখো আমাদের প্রথম নিয়ম যেটা না, আমরা এখন জাস্ট সংখ্যায় মনে রাখবো। এখানে বলা হয়েছে কোন একটি পদের পূর্ণ জাতার্থ উল্লেখ করতে হবে, পূর্ণ জাতার্থ, ঠিক আছে। এই পূর্ণ জাতার্থ উল্লেখ করতে হবে, এর কম বেশি উল্লেখ করা যাবে না। তাহলে প্রথম নিয়মটা হচ্ছে কোন একটি পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, এর কম বা এর বেশি উল্লেখ করা যাবে না। যদি করি তাহলে আমার অনুপপত্তি হবে 4টা। তার মানে 1 নম্বর নিয়মের 4টা অনুপপত্তি। এমসিকিউ আসতে পারে যে প্রথম নিয়মের কয়টা অনুপপত্তি আছে, প্রথম নিয়মের 4টা অনুপপত্তি আছে, ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, 2 নম্বর হচ্ছে অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি, তারপর হচ্ছে অব্যাপক এবং হচ্ছে অতি ব্যাপক, ঠিক আছে। অতি ব্যাপক, এই 4টা। এখন আমাদের আর যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, না বুঝলে কোশ্চেন করিও। এই বাহুল্য তখনই ঘটবে যখন অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ বিধেয়ক আসবে, উপলক্ষণ আসবে। যখন উপলক্ষণ আসবে তখন সেটা হচ্ছে আমাদের বাহুল্য। অবান্তর তখন আসবে যখন অবান্তর লক্ষণ আসবে, ঠিক আছে। অতিরিক্ত গুণ হিসেবে অবান্তর লক্ষণ আসবে। আর অব্যাপক মানে মনে রাখবেন স্যার, আমরা একটা উদাহরণ দেখি। দেখেন অব্যাপক মানে হচ্ছে বিড়াল হয় কালো রং বিশিষ্ট প্রাণী। ভাই বিড়াল কি কালো রং ছাড়া আর অন্য কোনো রং নেই? আছে তো। তো এখানে যে সংখ্যা, এখানে তার চেয়ে বেশি কম উল্লেখ করছে, এখানে কম উল্লেখ করা মানে হচ্ছে এটা অব্যাপক। আবার যদি আমি বেশি উল্লেখ করি, এখন শাপলা হয় একটি ফুল, তো ফুলের সংখ্যা চেয়ে শাপলার সংখ্যা কম না? এখানে শাপলার সংখ্যা যাচ্ছে কিন্তু এখানে ফুল বলতেছে। তাহলে এই যে আমাদের যে পদের সংজ্ঞা দিচ্ছে তার চেয়ে আমাদের সংজ্ঞার্থ পদের ব্যাখ্যার্থ বেশি আসতেছে। আর এই সাইডে বেশি আসা মানে সেটা হচ্ছে অতি ব্যাপক, ঠিক আছে। আমি আরো 2টা উদাহরণ বলি অব্যাপক প্লাস অতি ব্যাপকের। প্রথম নিয়ম আর পঞ্চম নিয়মে একটু সমস্যা হয়, আমি বলে দেই। প্রথম নিয়মটা তোমরা হচ্ছে যে অতি ব্যাপক অব্যাপক, এই দুটো নিয়ম পঞ্চম নিয়মের আন্ডারে লিখবা, পঞ্চম নিয়মে লিখবা, ঠিক আছে। এটা বলবা পঞ্চম নিয়মের অনুপপত্তি, তাহলে খুব সহজ হয়। তোমরা এই 1 নম্বরে আলোচনা করবে না, আমি আগেই বলে দিলাম। এখন দেখো আমরা যদি বলি পাখি হয়, পাখি হয় কবুতর, খেয়াল করো পাখির সংখ্যা বেশি না কবুতরের সংখ্যা বেশি? এটার বেশি। তাহলে আমাদের যে পদের সংখ্যা দিচ্ছে তার চেয়ে যদি এখানে বেশি হয় তাহলে সবসময় সেটা হচ্ছে অতি ব্যাপক। এই জিনিসটা মনে রাখবেন স্যার, ঠিক আছে। এখন যদি বলি আমরা ফুল হয় পুষ্প, সেটাতে পরে যাচ্ছি। এখন যদি আমরা আরো একটা বলি যে গোলাপ হয় ফুল, ঠিক আছে। এই যে গোলাপ, গোলাপ হয় ফুল, এটাও বাদ, এটা হচ্ছে সরি, এটা তো এই পাখি হয় কবুতর বললে এখানে কিন্তু এখানে বেশি আসতেছে, আমি একটু ভুল বলে ফেলছি। এখানে কিন্তু আমাদের বেশি আসছে আর এখানে কম, তাহলে ব্যাখ্যা অর্থ এখানে কম উল্লেখ করা মানে অব্যাপক, এটা আসলে অব্যাপক ছিল। আর যদি বলি গোলাপ হয় ফুল, ঠিক আছে, এই গোলাপ হয় ফুল এর চেয়ে এখানে সংখ্যা বেশি, তার মানে এইটা আসলে অতি ব্যাপক, ঠিক আছে। আর এই যে পাখি হয় কবুতর এটা কিন্তু অব্যাপক। এটা নিয়ে আমরা পঞ্চমেও কিন্তু আলোচনা করব। কোন টপিক, যে টপিক গুলো বাদ দিচ্ছে ওগুলো পড়তে হবে না, আমি কোন টপিক বাদ দিচ্ছি না। দেখো আমি যা পড়াচ্ছি এর মধ্যে পরীক্ষায় কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন সিকিউ আসবে না। তাহলে বললাম আমাদের বাহুল্য কখন ঘটবে, যখন অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ আসবে। খেয়াল করো যদি বলা হয় মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ক্ষুধা বিশিষ্ট জীব, এই যে অতিরিক্ত গুণ ক্ষুধা, যদি বলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল প্রাণী, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিবেকবান প্রাণী, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন বিচারক্ষম প্রাণী, প্রত্যেকটা হচ্ছে উপলক্ষণ। আর উপলক্ষণ দিয়ে সংজ্ঞা দিলেই বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে। আর অবান্তর কখন করবে, যখন এই অবান্তর লক্ষণ থাকবে, যে স্তন্যপায়ী, তারপর হচ্ছে দ্বিপদী প্রাণী, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিনয়ন বিশিষ্ট প্রাণী, এরকম আমাদের যদি অবান্তর লক্ষণ অতিরিক্ত গুণ হিসেবে আসে, যদি আমাদের অতিরিক্ত গুণ হিসেবে অবান্তর লক্ষণ আসে এবং অবান্তর লক্ষণ দিয়ে যদি সংজ্ঞা প্রদান করে, তাহলে আমাদের, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের হচ্ছে মনে রাখতে হবে কিন্তু অবান্তর সংখ্যাজনিত অনুভূতি। হ্যাঁ, পাখি হয় কবুতর এটা আমি বললাম, এটা আসলে এই যে পাখির সংখ্যার চাইতে এখানে সংখ্যাটা কম, তার মানে এটা হচ্ছে অব্যাপক আর এটা হচ্ছে বেশি। যদি বলতাম কবুতর হয় পাখি তাহলে হতো হচ্ছে অতি ব্যাপক, ঠিক আছে। আমি ভাবছি আমি ওটা লিখছি। এখন তাহলে প্রথম নিয়মটা আসলে মনে থাকবে, 1 নম্বর নিয়মে 4টা অনুপপত্তি। এরপরে দ্বিতীয় নিয়ম আসি। দ্বিতীয় নিয়ম হচ্ছে আমাদের সংজ্ঞা স্পষ্ট হবে, ঠিক আছে, সংজ্ঞায় স্পষ্টতর হবে এবং সংজ্ঞায় কোনো রূপক
বা দুর্বোধ্য এই ভাষা ব্যবহার করা যাবে না, ঠিক আছে। রূপক ও দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না, এই জন্য লিখলাম আমাদের যে পদের সংজ্ঞা দেওয়া হবে সংজ্ঞাটি সেই পদ অপেক্ষা স্পষ্ট হবে। সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। যদি রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করে সংজ্ঞা প্রদান করি তাহলে আমাদের পরীক্ষা হোক বা না হোক আমরা ক্লাসটা শেষ করি, ঠিক আছে। কারণ এটা আমরা শেষ করলে আমাদের দায়বদ্ধতা কমে যাচ্ছে, তোমাদেরও প্রিপারেশনটা ক্লোজ থাকছে যে ক্লাস নেওয়া আছে, তোমরা হচ্ছে এটা করে পরীক্ষা দিতে পারবা। আর যদি নাই নি তাহলে তো প্যারা, পরীক্ষা হোক বা না হোক ক্লাসটা করে ফেলি, ঠিক আছে। পঁচিশ সালে আসলে ডিটেলসে পড়ানোর কারণ 25 সালে সময় ছিল, এখন 26-এ আসলে সময় কম। এখন দেখো ওই সময় অনেক স্টুডেন্ট থাকতো, 100-200। এখন দেখো তাহলে আমরা বললাম রূপক ও দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। এখানে যদি আমরা রূপক ও দুর্বোধ্য ভাষা ব্যবহার করি তাহলে আমার দুইটা অনুপবর্তী, একটা হচ্ছে রূপক সংযোজিত অনুপবর্তী আর দুর্বোধ্য। রূপক মানে এখানে তুলনা করবে এবং তুলনাটা হবে মিথ্যা, ঠিক আছে। এরকম যদি তো সংজ্ঞা দেয় তাহলে সেটা হবে আমাদের রূপক। দেখো যদি বলে প্রয়োজন হয় আবিষ্কারের জননী, বা যদি বলে উট হয় মরুভূমির জাহাজ, উট হয় মরুভূমির জাহাজ, বা যদি বলে সিংহ হয় বনের রাজা, সিংহ হয় বনের রাজা, ঠিক আছে। এরকম যদি তুলনা করে, এই যে সিংহ হয় বনের রাজা মরুভূমির জাহাজ, এটা কিন্তু আসলে না, এগুলো তুলনা করতেছে। এরকম তুলনা করলে রূপক সংজ্ঞা, পরীক্ষায় রূপক কিন্তু একটা না একটা উদাহরণ আসেই, ঠিক আছে। তারপর যদি দেখি দুর্বোধ্য মানে খুবই কঠিন ভাষা ইউজ করবে, কঠিন এবং অজানা ভাষা এবং সাহিত্যের ভাষা, কঠিন অজানা সাহিত্যের ভাষা ব্যবহার করে যদি আমাদের সংজ্ঞা প্রদান করে তাহলে সেটা হবে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপবর্তী। খেয়াল করো, সঙ্গীত হয় দুর্মূল্য কোলাহল, এরকম কঠিন ভাষা বা অজানা ভাষার মিনিং, যে মিনিং আমি জানি না, এরকম যে যদি সংজ্ঞা প্রদান করে তাহলে সেটা হবে কি, তাহলে সেটা হবে আমাদের কিন্তু দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপবর্তী। এরপরে বললাম 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার হচ্ছে সংজ্ঞা আমাদের কি সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, সমার্থক বা প্রতিশব্দ, ঠিক আছে। সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করে সংজ্ঞা প্রদান করা যাবে না। 3 নাম্বার নিয়ম এই বলছে যে সংজ্ঞা আমাদের সবসময় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করে সংজ্ঞা প্রদান করি তাহলে আমাদের একটা অনুপবর্তী, তার নাম চক্রক। এই চক্রক পরীক্ষায় মানে আসবেই, কোন নিয়ম না আসলে এই নিয়ম আসবে, চক্রকটা। তার মানে সংজ্ঞা যদি আমাদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করে সংজ্ঞা প্রদান করা হয়, আচ্ছা পড়ালে তোমরা হচ্ছে আমি একদম এক্সাক্ট জিনিসগুলো পড়াই ফেলতেছি, ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করলে তোমরা পারবা, আর তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট। দেখো বলছি আমরা বলছি যে 3 নাম্বার নিয়মে সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করে সংজ্ঞা প্রদান করি তাহলে চক্রক সংজ্ঞাজনিত অনুপবর্তী ঘটবে। যেমন হচ্ছে যিনি শিক্ষকতা করেন তিনি শিক্ষক, এই শিক্ষকতা করেন আর শিক্ষক একই জিনিস চলে আসছে। আবার যদি বলি আমরা লাউ হয় কদু, তো লাউ মানে যা, কদু মানে তা। কুল হয় বড়ই, একই জিনিস। বা ফুল হয় পুষ্প, ঠিক আছে। ফুল হয় পুষ্প, লাউ হয় কদু, মানে কুল হয় বড়ই, ঠিক আছে। আবার যদি বলি আমরা নদী হয় তটিনী, এরকম দিয়ে যদি সংজ্ঞা প্রদান করি তাহলে সেগুলো সবই হবে চক্রক। আর চক্রক কিন্তু পরীক্ষা আসবেই, মানে সমার্থক শব্দ দুই সাইডে, উদ্দেশ্য বিধেয় দুইটা যদি সমার্থক শব্দ হয় তাহলে সেটা চক্রক সংজ্ঞায়িত অনুপবর্তী। এখন আমরা 3 আর 4টা ভালো করে দেখবো। দেখো যা পড়াচ্ছি এর মধ্যে আসবে, একটু ভালো করে মনে রেখে পরীক্ষাটা দিয়ে আসবে, এমসিকিউ এবং সিকিউ। এখন দেখো এখানে বলছে আমাদের 4 নাম্বার নিয়ম। 4 নাম্বারটা নিয়ম মনে রাখতে হবে আমাদের হচ্ছে নর্থক ভাবে দেওয়া যাবে না, সংজ্ঞা নর্থক ভাবে দেওয়া যাবে না, সবসময় ইতিবাচক ভাবে দিতে হবে, নর্থক ভাবে দেওয়া যাবে না। যদি নর্থক ভাবে দিয়ে ফেলে তাহলে একটা অনুপবর্তী, তার নাম হচ্ছে নর্থক সংজ্ঞাজনিত অনুপবর্তী। উদাহরণটা দেখো, বলছে স্বাস্থ্য হয় অসুস্থতার অনুপস্থিতি, মানে স্বাস্থ্য আর অসুস্থ, মানে অসুস্থ দুইটা কিন্তু বিপরীত। যদি বলে আলো হয় অন্ধকারের বিপরীত, আলো হয় অন্ধকারের বিপরীত, তাও কিন্তু দুইটা মানে নেগেটিভ, দুইটা বিপরীত অর্থ। যদি বলে মানুষ নয় অমানুষ, না বাচকতা। সরল নয় জটিল, এটা কিন্তু না বাচকতা। এরকম না বাচক বা বিপরীত অর্থ দিয়ে সংজ্ঞা প্রদান করলে সেটা আমাদের কি হবে, সেটা কিন্তু আমাদের নর্থক সংজ্ঞাজনিত অনুপবর্তী। এরপরে যদি আমরা দেখি, এরপরে আমাদের হচ্ছে এটা পঞ্চম নিয়ম। পঞ্চম নিয়মটা খেয়াল করো,
আমাদের বলছে যে এই সঙ্গেয় ও সংজ্ঞার্থ পদ সমান হতে হবে, মানে সঙ্গেয় হতে হবে সমান সংজ্ঞার্থ পদ, তার মানে ব্যাখ্যার্থ কি হতে হবে, সমান হতে হবে, দুই সাইডের সংখ্যা সমান হতে হবে, সঙ্গেয় ও সংজ্ঞার্থ পদের ব্যাখ্যার্থ সমান হতে হবে, ঠিক আছে। আর সঙ্গে পদ মানে মনে রাখবা উদ্দেশ্য পদ, আর সংজ্ঞার্থ পদ মানে হচ্ছে বিধেয় পদ, ঠিক আছে। সংজ্ঞার্থ পদ মানে বিধেয় পদ, তাহলে দুইটার ব্যাখ্যার্থ যদি সমান না হয় তাহলে সেটা অতিব্যাপক আর অব্যাপক। একটু আগে তোমাদের যেটা পড়ালাম প্রথম নিয়মের অনুভূতিতে চারটার মধ্যে সেম এখানেও কিন্তু আসবে। দেখেন অব্যাপক মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব, তাহলে শুধু সভ্য নয় কি মানুষ, বাকিটাও কিন্তু মানুষ, তার মানে এর চাইতে এখানে সংখ্যা কম আসতেছে, তাহলে এটা হচ্ছে অব্যাপক। আর অতিব্যাপক কি হবে, বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান। দেখেন এই শিক্ষা প্রতিষ্ঠান তো বিশ্ববিদ্যালয় ছাড়া আরো অনেকগুলো আছে, তাদের কথা কিন্তু এখানে এখানে বেশি উল্লেখ করছে বিধেয় পদে বা সংজ্ঞার্থ পদের ব্যাখ্যার্থে, যার কারণে এটা হচ্ছে অতিব্যাপক। এখন আমাকে বলেন 1 নাম্বার নিয়ম থেকে 5 নাম্বার নিয়ম, এই 5টা নিয়ম বুঝছেন কিনা, আর হচ্ছে এই 5টা নিয়মের 10টা অনুভূতি, এই এই হচ্ছে এইগুলো বুঝছেন কিনা আমাকে একটু বলেন। এই যে কয়টা জিনিস, এই 5টা নিয়ম প্লাস অনুপবর্তী, না বুঝলে আবার বলেন, আমি আবার রিপিট করব, ঠিক আছে। বলো সবাই একটু বলো যে বুঝছো কিনা, এখন পারবা কিনা এই যে 5টা নিয়ম প্লাস 10টা অনুপবর্তী, যদি এটা পারো তাহলে আমরা জাস্ট যৌক্তিক সংজ্ঞা এবং হচ্ছে বর্ণনার পার্থক্য পড়লে আশা করি আমাদের বাকি বিষয় ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এখন বলো ক্লিয়ারলি এগুলা পারবা কিনা। ও তোমাদের কাছে আবার রিকোয়েস্ট, একটু ক্লাসটা শেয়ার করে দিও, তাহলে সবাই মিলে ক্লাসটা করতে পারবো। 5 নাম্বারটা ওকে। 5 নাম্বার বলছে সঙ্গে পদ মানে উদ্দেশ্য পদ, তার মানে দেখো এই যে এই পদের সংখ্যা এটা তো উদ্দেশ্য, এটা এবং এই যে একটি শিক্ষা প্রতিষ্ঠান এটার ব্যাখ্যা অর্থ সমান হতে হবে। তো বিদ্যালয়ের সংখ্যা মনে করো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে কয়টা আছে, সরকারি বেসরকারি ধরে মনে করো 120টাই ধরলাম বা 130টাই। এখন শিক্ষা প্রতিষ্ঠান তো শুধু বিশ্ববিদ্যালয় না, আরো তো অনেক স্কুল অনেক কলেজ অনেক অনেক ধরনের শিক্ষা লার্নিং জোন, এটা পড়ালেখা একটা লার্নিং জোন, এটা কোচিং, এটা শিক্ষা প্রতিষ্ঠান না, এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠান। এরকম হিউজ শিক্ষা প্রতিষ্ঠান আছে, শুধু কি বিশ্ববিদ্যালয়, তাহলে বিশ্ববিদ্যালয় চাইতে এখানে সংখ্যা কি বলতেছে, এখানে সংখ্যা কম, এবার এই বিধেয় পদের বা সংজ্ঞার্থ পদের সংখ্যা বেশি। যখন আমার সংজ্ঞার্থ পদের সংখ্যা বেশি হবে তার মানে সেটা হচ্ছে অতিব্যাপক। সংজ্ঞা যাইছে বিশ্ববিদ্যালয়ের বাট এখানে দিছে বেশি, বেশি দিলেই অতিব্যাপক। আর অব্যাপক মানে হচ্ছে সংজ্ঞা যা দিছে তার চেয়ে যদি এখানে কম আসে, তাই না। দেখো মানুষের সংখ্যা মনে করো পৃথিবীতে আছে 850 কোটির মতো, তো এখানে হচ্ছে বলছে বুদ্ধিবৃত্তি সভ্য মানুষ সভ্য জীব, বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব মানে মানুষ সব মানুষকে সভ্য না, এখানে মনে করো হাইয়েস্ট মনে করো 100 কোটি সভ্য আছে, তাহলে বাকি এখানে সংখ্যা যা চাইছে সংজ্ঞায় তার চেয়ে কম উল্লেখ করছে না, আর কম মানে অব্যাপক, ঠিক আছে। আর কোনো সমস্যা বলো, আর কোনো নিয়মের সমস্যা কিনা একটু বলো। হ্যাঁ, কম থাকে কারণ হচ্ছে তাদের হচ্ছে হয়তো তারা যেটা অন শর্ট ক্লাসে এমসিকিউ ওটা করে পরীক্ষা দিবে কিন্তু পাস খাবে পরীক্ষার হলে আর কি, এটা তারা বুঝে না বা তারা হয়তো আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে জানে না, এটাও হতে পারে। এজন্য তোমাদেরকে বলে একটু শেয়ার করো, তাহলে তারাও জানতে পারবে, তারাও ক্লাসগুলো করতে পারবে, বুঝতে পারছো। ভালো হবে ইনশাল্লাহ। ওকে সবাই বুঝছো বাকিটা, ঠিক আছে। তাহলে আমরা আমরা হচ্ছে এখন নেক্সট টপিকে যাই, ঠিক আছে। এই 5টা নিয়মের আমি আবারও বলে দিই, এই 5টা নিয়ম থেকে মনে করো 3 আর 4 এবং 2, 2 সবচেয়ে বেশি আসে 3 এবং 2ও আসে 4ও আসে, বাট সবচেয়ে এই 3 চক্রক মাস্ট আসবে সমর্থ শব্দ ব্যবহার করে সংজ্ঞা প্রদান। এখন দেখো যৌক্তিক সংজ্ঞার কিছু সীমাবদ্ধতা আছে, মানে আমরা পরমতম জাতি বা বৃহত্তম জাতির যৌক্তিক সংজ্ঞা প্রদান করতে পারি না, পরীক্ষা এখান থেকে আসতে পারে যে পরমতম খ দাগে পরমতম জাতির যৌক্তি সংজ্ঞা দেওয়া যায় না কেন, তারপর বলতে পারে বিশিষ্ট গুণবাচক পদের যৌক্তি সংজ্ঞা দেওয়া যায় না কেন, স্বকীয় নামবাচক পদের যৌক্তি সংজ্ঞা দেওয়া যায় না কেন, মৌলিক গুণসমূহ দেওয়া যায় না কেন, অনন্য বিষয়ে যৌক্তি সংজ্ঞা দেওয়া যায় না, পরম প্রাকৃতিক নিয়মেরও যৌক্তি সংজ্ঞা দেওয়া যায় না, একক বস্তু বিষয়েরও যৌক্তি সংজ্ঞা দেওয়া যায় না। এখন আমাকে তোমরা এই এই যে 1 থেকে 5 এগুলো অ্যান্সারটা বলো দেখি, 1 থেকে 5 এই যে আমাদের এমসিকিউ এগুলো অ্যান্সার বলো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, বলো এটা অ্যান্সার কি হবে, কোনটা। 1 লিখবে 1 এর কি, 2 লিখে লিখবে 2 এর এটা, 3 এটা, এইভাবে লিখো দেখি। এতক্ষণ যে পড়ালাম এটা পারো কিনা দেখি।
গুড, আলাউদ্দিন তো আমাদের অ্যাডভান্স বেসের স্টুডেন্ট ছিল আগের ব্যাচে, যারা ছিল তারা তো পারবে আশা করি। এখন বলো এই যে এক 5টা কোশ্চেন গুলো বলো একটু দেখি। আমাদের প্রথম দুইটা অধ্যায় একটু ক্লাস একটু বড় হবে, বাকি দেখবা 3, 4, 5, 6, 7 এগুলো খুবই সহজে, মানে 5-10 মিনিট পড়লে হয়ে যাবে, মানে ওখানে গুরুত্বপূর্ণ টপিকই হচ্ছে 10 মিনিট পড়লে হয়ে যাবে। এই প্রথম দুইটা অধ্যায় আমাদের একটু সময় লাগবে, ঠিক আছে? এই জন্য একটু সবাই প্রথম দুইটা অধ্যায় ভালো করে বুঝো, কারণ প্রথম দুটো অধ্যায় থেকে তোমার এমসিকিউ কমপক্ষে আসবে এখান থেকে 10+, ঠিক আছে? এই জন্য একটু ভালো করে দিতে হবে। দেন সিকিউ আসবে কমপক্ষে 4 থেকে 5টা। এই জন্য এই দুটো অধ্যায় খুব ভালো করে বুঝতে হবে, এবং পড়ার মতো অধ্যায় এই দুইটাই, নিয়ম প্লাস অনুপবর্তী। ওকে, আমাদের এক, তোমরা বলছো ক সবাই, তাহলে দেখি তো একের ক কিনা। যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞায় পদ বলে, ঠিক আছে? এটা একের ক। দুইয়ের সংজ্ঞার কাজ কি? যাতা অর্থের বিশ্লেষণ করা, ঠিক আছে? সংজ্ঞা মানে হচ্ছে সবসময় গুণের বিশ্লেষণ করবে, আর ব্যাখ্যা অর্থ বিশ্লেষণ একটু পরে দেখবো হচ্ছে আমাদের যৌক্তিক বিভাগের কাজ, ঠিক আছে? মানুষ হয় একটি জীব, এটা দেখো অতি ব্যাপক, কারণ হচ্ছে আমাদের মানুষ হয় জীব, মানুষ পদের চাইতে এই জীবের সংখ্যা বেশি। আমরা বলছি যখন বেশি উল্লেখ করবে তখন সেটা হচ্ছে অতি ব্যাপক। 3-এরও ক। 4 নাম্বার কি আনসার দিছো তোমরা বলো তো? হ্যাঁ মারুক, ধন্যবাদ ভাইয়া, এরকম করছো বলে তুমি ভালো করো পরীক্ষায়, যেহেতু ফ্রিতে আছে কেন করবা না বলো। গুড। তারপর দেখো, শুধুমাত্র সংজ্ঞা প্রদান করা সম্ভব কার? আমরা বলছিলাম জাতিবাচক বা শ্রেণীবাচক পদের যৌক্তিক সংজ্ঞা সম্ভব, মানে সবকটা ক দাগ অ্যান্সার দেখছেন। উট হয় মরুভূমির জাহাজ, বলেন তো এটা মরুভূমির জাহাজ হিসেবে কি করছে? তুলনা করতেছে, আর তুলনা করলেই আমরা বলছিলাম উপমা বা তুলনা করলে সেটা হচ্ছে রূপক। 5 দাগের গ, রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, ঠিক আছে? রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি আমরা একটু প্র্যাকটিসও করে ফেললাম আজকে। এখন আমরা হচ্ছে ডিরেক্টলি আমাদের সিকিউতে যাব। ও আরো কিছু আছে, আরো দুটো দেখো। এই চেতনা, সুখ, দুঃখ ইত্যাদি হচ্ছে আমাদের কি গুণবাচক পদ, ঠিক আছে? অক্সিজেন এক প্রকার গ্যাস। দেখো এটা 7 দাগ কে বলতে পারবো দেখি তো। 7 দাগ প্লাস হচ্ছে 1 দাগের কোশ্চেন, 1 দাগের সিকিউর কোশ্চেনটা বলবা। 7 দাগ প্লাস 1 দাগে আমাদের এই কাকে, কোনটা কাকে বলতেছে আমি এটা বুঝাই দিব। দেখবা এরকম হুবহু কোশ্চেন চলে আসবে, নামটা ভিন্ন হবে বাট এই সেম টপিক কোশ্চেন পরীক্ষায় চলে আসবে দেখবা। দেখো অক্সিজেন হয় এক প্রকার গ্যাস, এটা বলতো, এটা কে বলতে পারবা? প্লাস এই কোশ্চেনটা সিকিউ, যে ফুল হয় পুষ্প, মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আর একটা এখানে আর একটা লাইন দিছে, আমি এটা এখনো বলি নাই, আমি সিকিউ দেখে এটা পড়াই দিব, এই টপিকটা আমি আলোচনা করি নাই। দেখো সবে আলোচনা করছি, তোমাদের কম পড়াচ্ছে এমনটা না, বেশি পড়াচ্ছি, কিন্তু পড়াই দিব, তোমরা একটু জাস্ট মনোযোগ সহকারে থাকো, আর ক্লাসটা একটু শেয়ার করে দিও যেসব বন্ধুদের আছে লজিক। 7-এর গ, 7-এর গ হবে না স্যার, 7-এর গ কিভাবে? অক্সিজেন এক প্রকার গ্যাস, গ্যাস গ্যাস তো আরো অনেক কিছু আছে তাই না? অক্সিজেন তো মানে গ্যাস আরো কিছু আছে। হুম, চক্রক হবে না। 7-এর গ যারা দিচ্ছেন তারা বোঝেন নাই, 7-এর গ যারা অ্যান্সার করতেছেন তারা বোঝেন নাই। দেখেন অক্সিজেন ছাড়া আরো অনেক কিছু গ্যাস আছে, আমরা একটু আগে দেখছিলাম না বিশ্ববিদ্যালয় হয় একটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের চাইতে শিক্ষা প্রতিষ্ঠান আরো অনেক বেশি ছিল না, এটা অতি ব্যাপক। কারণ এখানে দেখেন অক্সিজেনের একটা গ্যাস, এখানে আরো অনেক ধরনের গ্যাস আছে তাই না? সংখ্যা এখানে আসলে কিন্তু কি আসছে বেশি, বেশি আসা মানে অতি ব্যাপক, ঠিক আছে? এখন আপনারা গুড, আমাদের আলাউদ্দিন পারছে, শাহিনুর পারছে, বেচারার পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে চট্টগ্রাম বোর্ড। ওকে, তাহলে এখন আপনারা হচ্ছে আমার এই 1 নাম্বার এই সিকিউটা আনসার বলেন, গ আর ঘ কাকে নির্দেশ করতেছে? দৃশ্যপট 1 যুক্তি সংখ্যার কোন অনুপপত্তি করছে, আর 2 ও 3 কাকে নির্দেশ করতেছে, বিষয়টা কি? দেখেন আমি বলে দিই আপনাদেরকে, হ্যাঁ 1-এর গ মানে হচ্ছে চক্রক হবে, কারণ ফুল আর পুষ্প সমার্থক শব্দ, আর সমার্থক শব্দ দিলেই সেটা হচ্ছে চক্রক। গুড, এটা এটা অ্যান্সার। এবং ঘ দাগ এটা দেখেন, এই যে আমাদের 2 নম্বর হচ্ছে যৌক্তিক সংজ্ঞা, এটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা, ঠিক আছে? 2 নম্বর সংজ্ঞা, কারণ মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা একটা যৌক্তিক সংজ্ঞা। এবং 3 হচ্ছে কি বর্ণনা, এটা হচ্ছে ডিরেক্টলি একটা
বর্ণনা আসছে, ঠিক আছে। এই 3 নম্বর হচ্ছে বর্ণনা। এখন যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে। যৌক্তিক সংজ্ঞা দেখবেন, মনে রাখবেন এটা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হবে না, ব্যক্তিভেদে সবসময় একই থাকবে, এবং এটা বৈজ্ঞানিক, এবং এখানে হচ্ছে কি থাকে, এটার মাত্রা থাকে একটা, বাট বর্ণনা কোনো মাত্রা থাকে না। এটা বর্ণনা একটা লৌকিক প্রক্রিয়া, ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এরকম 7-8টা পয়েন্ট আপনারা পার্থক্য মনে রাখবেন। মনে রাখবেন আপনারা জাস্ট তাহলে এই অধ্যায়ে এই নিয়ম কি করবেন, নিয়ম, এই নিয়ম হচ্ছে 2, 3, 4, এই 4টা নিয়ম খুব ভালো করে পড়বেন সিকিউর ক্ষেত্রে। আর যদি বলি সংজ্ঞা ও বর্ণনার পার্থক্য, এখানে এই পার্থক্যটা পড়বেন, দেখবেন এই অধ্যায়ে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। তো নিয়ম যেহেতু 5টাই ভালো করে পড়াইছে আপনাদের, 5টাই ভালো করে পড়বেন, 5ও পড়বেন, আর এক পড়ার দরকার নাই, ঠিক আছে। ওভারঅল এই নিয়ম 4টা 5টা পড়লে আর এই সংজ্ঞা বর্ণনার পার্থক্য পড়লে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি এই অধ্যায়ের নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চ্যাপ্টার 6 বর্ণনা, চ্যাপ্টার 6 হচ্ছে ব্যাখ্যা। এখন বলেন তো, এই যে আমার 2 দাগের কোশ্চেনটা, 2 দাগেরটা আমি বলে দিচ্ছি আপনাদের। দেখেন, ধনী নয় দরিদ্র, এটা নর্থক। ধনী যারা কারা নয়, দরিদ্র, নেগেটিভ ভাবে বলতেছে। আর নেগেটিভ ভাবে বলা মানে হচ্ছে এটা নর্থক। দুগ্ধ জাতীয় পণ্য হয় পনির, দুগ্ধ জাতীয় পণ্য অনেকগুলো আছে, তার মধ্যে একটি হচ্ছে পনির, এটা হচ্ছে আমাদের কম ব্যাখ্যা অর্থ বলা হচ্ছে, তার কারণ এটা হচ্ছে অব্যাপক। চাল হয় শর্করা জাতীয়, চাল আর শর্করা জাতীয় পণ্য অনেকগুলো আছে, তাহলে চালের চেয়ে এখানে বেশি আসছে, তাহলে এটা অতি ব্যাপক। এটা 2 নাম্বার হচ্ছে অব্যাপক, 3 নাম্বার হচ্ছে অতি ব্যাপক। বুঝতে পারছেন? এখন ওইটা নিয়ে লিখতে হবে। দেন এখানে আমাদের এই জিনিসগুলো ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে ওভারঅল আপনারা প্রথম অধ্যায় খুব ভালো করে পারবেন, বুঝতে পারছেন আমি। আর প্রথম অধ্যায় না থাকি, আমি ডিরেক্টলি সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই। সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে, গুড। এখন আমরা সেকেন্ড চ্যাপ্টারে যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে, আমি আপনাদের সেকেন্ড চ্যাপ্টারের বিষয়গুলো একটু খুব ভালো করে বুঝাই দিচ্ছি, এটা মনে রাখবেন। সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের, আমি একটু লিখে দেই তাহলে খুব সহজ হবে। সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, দেখেন এর দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায় যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যৌক্তিক বিভাগ। এখন এই যৌক্তিক বিভাগ আমাদের আসলে কার বিশ্লেষণ করে বা কি? যৌক্তিক বিভাগ, যেহেতু বিভাগ মানে হচ্ছে অবশ্যই সংখ্যা, মানে হচ্ছে বাক্য অর্থের বিশ্লেষণ করবে, ঠিক আছে। বাক্য অর্থের বিশ্লেষণ, এখানে বাক্য অর্থের বিশ্লেষণ করা হয়ে থাকে, বাক্য অর্থের বিশ্লেষণ করা হয়ে থাকে। যুক্তি বিভাগ মানে হচ্ছে বাক্য অর্থের বিশ্লেষণ। এখানে যুক্তি বিভাগের নিয়ম আছে কয়টা? এখানে নিয়ম হচ্ছে 6টি, বাট যৌক্তিক সংজ্ঞায় কিন্তু 5টি ছিল। যুক্তি বিভাগের নিয়ম কয়টা? 6টা। তারপরে এখানে অনুপপত্তি, এখানে অনুপপত্তি কাকে বলে? নিয়ম না মানলে। এই অনুপপত্তি কয়টা আছে? অনুপপত্তি আছে হচ্ছে 10টি, ঠিক আছে। আমরা জাস্ট ডিরেক্টলি প্রথম নিয়মে যাব। প্রথম নিয়ম, আমি পর পর সবগুলোর নিয়ম এখানে আলোচনা করে দিচ্ছি, নিয়ম প্লাস অনুপপত্তি একসাথে আলোচনা করে দিব। দ্বিতীয় অধ্যায় কিন্তু সহজ আছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বলছে, প্রথম নিয়ম হচ্ছে আমার জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তু করা যাবে না, জাতিবাচক পদ। তার মানে জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বস্তুকে বিভক্ত করা যাবে না। আবার বলে, নিয়ম 1 হচ্ছে জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বস্তুকে বিভক্ত করা যাবে না। যদি করি তাহলে আমার এই প্রথম নিয়মের অনুপপত্তি আছে কয়টা? 3টা। প্রথম নিয়মের অনুপপত্তি আছে হচ্ছে 3টা। কি কি? 1 হচ্ছে অঙ্গগত, 2 হচ্ছে গুণগত, আর 3 হচ্ছে বিশিষ্ট। বিশিষ্ট বিভাগ অনুপপত্তি, এই 3টা অনুপপত্তি আছে, ঠিক আছে। তাহলে বললাম আমরা আমাদের এই আমাদের 2 অধ্যায়ের প্রথম নিয়ম হচ্ছে সবসময় জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বিভক্ত করা যাবে না। এখন যদি আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে বিভক্ত করে ফেলি তাহলে আমাদের এই 3টা অনুপপত্তি হবে, একটা হচ্ছে অঙ্গগত, আর একটা হচ্ছে গুণগত, আর একটা হচ্ছে বিশিষ্ট। অঙ্গগত কখন হবে? যখন মনে করো কোনো একটা আপেলকে আমরা, আচ্ছা আপেলের বিষয়টা পরে আসি। আমরা মনে করি কোনো একটা ঘরকে বা এই রুমটাকে, দরজা, জানালা, মেঝে, সিলিং, তারপর হচ্ছে আমাদের দেওয়াল, এইভাবে বিভক্ত করি, তাহলে কি হবে? সেটা কিন্তু অঙ্গের ভিত্তিতে করতেছে না, তাহলে এটা অঙ্গগত বিভাগ। মনে করো আমরা কোনো একটা গাছকে তার পাতা, তার শিকড়, তার মূল, তার দণ্ড, তার ডালপালা ইত্যাদি বিভক্ত করি, তাহলে এটা অঙ্গগত। তাহলে অঙ্গগত মানে হচ্ছে কোনো ব্যক্তি বস্তুকে অঙ্গের ভিত্তিতে বিভক্ত করা, অঙ্গের ভিত্তিতে বিভক্ত করা।
এরপর যদি বলি গুণগত, গুণগত মানে হচ্ছে গুণের ভিত্তিতে বিভক্ত করা। এখন মনে করো মানুষের মনকে সুখী অসুখী, তারপর হচ্ছে হতাশাগ্রস্ত, মানে আনন্দময় এরকম ভাবে বিভক্ত করি, তাহলে সেটা গুণগত বিভাগ অনুপবর্তী। এরপরে যদি বলি আমরা মনে করি কোনো একটা আপেলকে তার স্বাদ, তার বর্ণ, তার গন্ধ, তার আকৃতিতে বিভক্ত করি, তাহলে কিন্তু গুণের ভিত্তিতেই বিভক্তটা হচ্ছে, এটা কিন্তু গুণগত বিভাগ। এরপর যদি বলি বিশিষ্ট, মনে করো মানুষকে, মানুষকে রহিম, করিম, সাত্তার ইত্যাদি মানুষকে যদি এরকম বিভিন্ন নামে বিভক্ত করা, বিশিষ্ট বিশিষ্ট নামে, মানুষকে যদি এরকম বিভিন্ন বিশিষ্ট নামে বিভক্ত করা হয়, তাহলে সেটা বিশিষ্ট বিভাগ অনুপবর্তী। তাহলে 1 নাম্বার নিয়মের এই 3টা অনুপবর্তী। বুঝতে পারছেন কিনা একটু বলেন তো? 1 নাম্বার নিয়মের এই 3টা অনুপবর্তী একটু বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন যে স্যার বা ভাই বুঝতে পারছি। একটু বলেন যে আমাদের 1 নাম্বার নিয়মের এই 3টা অনুপবর্তী বুঝতে পারছেন কিনা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 2 নাম্বার নিয়মে যাই। ঠিক আছে, 2 নাম্বার নিয়ম। তাহলে দ্বিতীয় নিয়মটা কি? আমার দ্বিতীয় নিয়ম হচ্ছে একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে একটি মাত্র মূলনীতি। একটি মাত্র মূলনীতি মানে এখানে একটি মাত্র মূলনীতির বাইরে বা মূল সূত্রের বাইরে একাধিক মূলনীতি আনা যাবে না। তাহলে একটি মাত্র মূলনীতির মাধ্যমে যুক্তি বিভাগ করতে হবে। এখানে একাধিক মূলনীতির মাধ্যমে যুক্তি বিভাগ করা যাবে না। ক্লাসটা ইউটিউবে আপলোড দেওয়া হয়ে যাবে ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা, এটাও ইজি আছে তো, আমরা এটা জাস্ট করা অনেকের জন্য ইজি নাই, বুঝছো? কান্তা ব্যানার্জি, এটা অনেকের জন্য ইজি না। তো আসলে সবার কথা ভেবেই আমরা সব অধ্যায় পড়াই দিব, কোনো সমস্যা নেই। এই অধ্যায় আমরা তাহলে আর 5 মিনিট সময় দিব, 5 থেকে 7 মিনিট। দেখেন বললাম একটি মাত্র মূলনীতিকে অনুসরণ করতে হবে, এখানে একাধিক মূলনীতিকে অনুসরণ করা যাবে না। যদি করি তাহলে আমাদের একটা অনুপবর্তী, একটা অনুপবর্তীর নাম কি? সংকর। আর এই সংকর পরীক্ষায় মাস্ট আসে, সংকর বিভাগ অনুপবর্তী। এটার নাম কি? সংকর বিভাগ অনুপবর্তী, সংকর বিভাগ। এখন মনে করেন আপনি মানুষকে হচ্ছে আপনি কি করলেন? সুখী এবং হচ্ছে সৎ। মনে করেন কোনো মানুষকে আপনি এই সুখী আর হচ্ছে সৎ ইত্যাদি বিভক্ত করলেন, তাহলে কিন্তু এখানে 2টা মূলনীতি, একটা হচ্ছে সুখ আর একটা হচ্ছে সততা, এরকম 2টা মূলনীতির মাধ্যমে যদি বিভক্ত করেন, তাহলে সেটা সবসময় সংকর বিভাগ অনুপবর্তী। সবসময় কি হবে? সংকর। এই সংকর কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে? একাধিক মূলনীতি মাধ্যমে যদি করা হয় তাহলে সংকর বিভাগ অনুপবর্তী হবে। এরপর 3 নাম্বার নিয়ম আসি। 2 নাম্বার আসলে বুঝতে পারছেন। তৃতীয় নিয়মটা আসি। তৃতীয় নিয়ম হচ্ছে আমার জাতির ব্যাখ্যার্থ আর উপজাতির ব্যাখ্যার্থ সমান, মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান হতে হবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমি সংক্ষেপে বললাম, তার মানে জাতির যে ব্যাখ্যার্থ, বিভাজ্য জাতির ব্যাখ্যার্থ, বিভক্ত উপজাতিগুলোর ব্যাখ্যার্থ পরস্পর সমান হবে। মানে জাতির যে সংখ্যা সমান হচ্ছে উপজাতির সংখ্যা সমূহ। মানে করে মানুষকে ভাগ করলাম, এই মানুষকে ভাগ করার পর আমি কি পাবো? সৎ মানুষ আর অসৎ মানুষ, তাই না? সৎ আর অসৎ মানুষ পাবো। এই দুটোর যোগফল যা, আমার মানুষের সংখ্যা তো তাই হতে হবে, তাই না? এখন তা না হয়ে আমাদের হচ্ছে এই সাইডে বেশি, এই সাইডে কম আসে। তো এখানে বেশি আছে আবার এখানে কম আছে, তার মানে সেটা কি? এখানে বেশি এখানে কম, মানে অব্যাপক। আবার এখানে যা আছে তার চেয়ে এখানে বেশি আছে, বেশি মানে কি? অতি ব্যাপক। বলছি না আমি? তাহলে কিন্তু এই নিয়মটা ইজিলি পারবো তোমরা। এখানে সংখ্যা ভিত্তিতে, ঠিক আছে ঠিক আছে। তাহলে 3 নাম্বার নিয়মে 2টা অনুপবর্তী। 2টা কি কি? একটা হচ্ছে অতি ব্যাপক আর একটা হচ্ছে অব্যাপক। আশা করি এই মানে উদাহরণ আপনারা পারবেন, আমি আর উদাহরণ না নিয়ে আসি, পারবেন আপনারা, ঠিক আছে? তাহলে 1 পারলেন, 2 3, 2 3 বুঝতে পারছেন কিনা একটু বলিয়েন। 2 এবং 3, না হলে আমি উদাহরণ সহ নিয়ে আসবো। আশা করি পারবেন, অতি ব্যাপক আর হচ্ছে অব্যাপক, ঠিক আছে? এরপর 3 নাম্বার নিয়ম শেষ। 4 নাম্বার নিয়মটা আসি। 4 নাম্বার নিয়ম, 4 নাম্বারটা আমাদের কি বলছে? 4 নাম্বারটা হচ্ছে আমাদের মানে উপজাতিগুলো পরস্পর আলাদা হবে। উপজাতিগুলো কি হবে? উপজাতিগুলো বিচ্ছেদক হবে, ঠিক আছে? বিচ্ছেদক হবে, যেন একটির সাথে অন্যটি মিশে না যায়। তার মানে বিভক্ত উপজাতিগুলো
পরস্পর বিচ্ছেদক হবে যেন একটির সাথে অন্যটি মিশে না যায়। যদি একটির সাথে অন্যটি মিশে যায় তাহলে এখানে আমাদের একটা অনুভূতি আছে, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে পরস্পরাঙ্গী। পরস্পরাঙ্গী বিভাগ অনুভূতি, পরস্পরাঙ্গী বিভাগ অনুভূতি। এখন মনে করেন আমি ভাগ করলাম মানুষকে, ঠিক আছে, আমরা মানুষকে সৎ, শিক্ষিত, পরিশ্রমী, লম্বা ইত্যাদি ভাগ করলাম। দেখেন যে সৎ সে তো পরিশ্রমী, শিক্ষিত হতে পারে, সে পরিশ্রম হতে পারে, সে লম্বা হতে পারে। তার মানে একটা কিন্তু আরেকটার সাথে বিভক্ত হচ্ছে না, একটা কিন্তু আরেকটার সাথে কি হচ্ছে, আবার একটার সাথে আরেকটা কিন্তু আলাদা হচ্ছে না, মিশে যাচ্ছে, ঠিক আছে, এখানে বিচ্ছেদক হচ্ছে না। যদি বিচ্ছেদক না হয় তাহলে সবসময় সেটা পরস্পরাঙ্গী বিভাগ অনুপবর্তী, ঠিক আছে, পরস্পরাঙ্গী বিভাগ অনুপবর্তী। তাহলে প্রথমটা আমি আবার বলি, প্রথমটা জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে। যদি জাতিবাচক পদকে বিভক্ত না করে কোনো ব্যক্তি বস্তু করা হয় তাহলে আমরা কিন্তু কি হবে, এর তিনটা অনুপবর্তী। কয়টা? তিনটা। একটা হচ্ছে আমার ও মানে অবগত, গুণগত আর বিশিষ্ট। তারপরে বললাম 2 নাম্বার নিয়ম হচ্ছে একটি মাত্র মূলনীতিকে অনুসরণ করতে হবে। যদি একটি মূলনীতির বেশি মূলনীতি আসে তাহলে সেটা সংকর বিভাগ অনুপবর্তী হবে, ঠিক আছে। আবার 3 নম্বরে বলছি আমাদের জাতির বাক্যার্থ আর বিভক্ত উপজাতিগুলো বাক্যার্থ সমান হতে হবে, সমান না হলে অতিব্যাপক আর অব্যাপক। 4 নম্বর বলছি উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হবে যেন একটির সাথে অন্যটি মিশে না যায়। যদি মিশে যায় তাহলে অনুপবর্তীর নাম কি, পরস্পরাঙ্গী বিভাগ অনুপবর্তী, ঠিক আছে। এমন হয়ে যদি লিখি একটার সাথে মিশে যায়, ঠিক আছে। এরপর আমরা 5 নাম্বার নিয়ম পড়বো না, কারণ 5 নাম্বার থেকে কখনো এমসিকিউ বা কখনো সিকিউ আসেই নাই, সুতরাং 5 নাম্বার নিয়ম আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে। 6 নাম্বার নিয়ম গুরুত্বপূর্ণ, 6 নাম্বার নিয়ম পরীক্ষা আসে। 6 নাম্বার নিয়ম হচ্ছে আমাদের কি, 6 নাম্বার নিয়ম হচ্ছে ক্রমবিভাজনের ক্ষেত্রে, ক্রমবিভাজনের ক্ষেত্রে মধ্যবর্তী কোনো পদকে বাদ দেওয়া যাবে না, মধ্যবর্তী কোনো পদকে বাদ দেওয়া যাবে না। নিকটতম উপজাতিতে বিভক্ত করতে হবে। পুরোটা লিখে দিলাম, পুরো নিয়মটাই, কারণ এটা গুরুত্বপূর্ণ, তো পরীক্ষা আসে। তাহলে বললাম আমাদের সবসময় ক্রম বিভাজন করব যখন, তখন আমাদের সবসময় নিকটতম উপজাতিতে ভাগ করতে হবে, মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যাবে না। যদি কোনো মধ্যবর্তী স্তরকে বাদ দিয়ে ফেলি তাহলে আমাদের অনুপবর্তী হবে একটা, তার নাম কি, উৎক্রান্তি বা উল্লম্ফন। উৎক্রান্তি বা উল্লম্ফন, উৎক্রান্তি বা উল্লম্ফন বিভাগ অনুপবর্তী হবে। যদি আমরা হচ্ছে এই ক্রম মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দিয়ে ফেলি তাহলে উৎক্রান্তি বা উল্লম্ফন। খেয়াল করবো, মনে করেন জীবকে ভাগ করলাম, এখন জীবকে ভাগ করে যদি আমি পাই হচ্ছে সৎ মানুষ, অসৎ মানুষ, তাহলে কিন্তু আমার উৎক্রান্তি বা উল্লম্ফন অনুভূত হবে। কারণ আমরা জীবকে ভাঙলে আমার প্রথমত পেতে হবে কি, জীবকে ভাঙলে পাবো মানুষ, আর হচ্ছে কি পাবো, অন্যান্য প্রাণী। কিন্তু এটা না করে আমি ডিরেক্টলি জীব থেকে যদি আমি মানুষ, সৎ মানুষে আসি আর অসৎ মানুষে ভাগ করি তাহলে আমার এই উৎক্রান্তি হবে। উৎক্রান্তি মানে একটাকে উৎরে যাচ্ছি, উল্লম্ফন মানে বাদ দিয়ে ফেলছি, লাভ দিয়ে চলে যাচ্ছি, একটাকে রেখে লাভ দিয়ে চলে যাচ্ছি। এই জন্য আমাদের মনে রাখতে হবে এরকম একটাকে বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা স্তর 1 বাই 1 করতে হবে, তারপরে মানুষ থেকে সৎ মানুষে আসতে হবে, সৎ আর অসৎ, ঠিক আছে। এইভাবে করলে নিয়ম মানবে, আর এইভাবে না করলে ডিরেক্টলি এখান থেকে এখানে আসলে এই উৎক্রান্তি বা উল্লম্ফন আসবে। পরীক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ, 6 নাম্বার মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। 4 নাম্বারটা আমি আসি, অনেক সময় 2 নাম্বার নিয়ম আর 4 নাম্বার নিয়ম সেম মনে হবে, একটু মনে রাখবেন। আমি সহজ ট্রিক্স একটা বলে দিচ্ছি। 4 নাম্বার নিয়মে মনে রাখবেন এখানে 3 প্লাস গুণ থাকবে, এই 3 প্লাস গুণ আসবে। যদি 3টার বেশি গুণ আসে তাহলে সেটা সবসময় পরস্পরাঙ্গীকে নির্দেশ করতেছে। আবার যদি 2টা আসে, অনলি 2টা, মনে করেন 2টা এরকম 2টা আসছে, 2টা গুণ, তাহলে সেটা সবসময় সংকর বিভাগ। আপনি দেখলেই বুঝবেন, কয়েকটা সিকিউ দেখেন, দেখলেই বুঝবেন যে আসলে কেন এটা সংকর, কেন এটা পরস্পরাঙ্গী। 3 নাম্বার তো পারবেন, অতিব্যাপক অব্যাপক, ঠিক আছে, এগুলো মনে রাখবেন। যদি বলা হয় ত্রিভুজকে সমবাহু সমদ্বিবাহুতে ভাগ করা হয় তাহলে কিন্তু এটা অব্যাপক, কারণ ত্রিভুজ সমবাহু সমদ্বিবাহু আর একটা বাদ পড়ে গেছে, বিষমবাহু। আবার যদি বলা হয় আমরা ত্রিভুজকে সমবাহু সমদ্বিবাহু
সমদ্বিবাহু, বিষমবাহু ও বৃত্তে ভাগ করা, তাহলে এক্সট্রা বৃত্ত আসতেছে, তার মানে অতি ব্যাপক। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখলে আশা করি পারবেন। এখন বলেন 1 থেকে 6 নাম্বার নিয়ম প্লাস 10টা অনুপপত্তি, সবাই বুঝতে পারছেন কিনা একটু বলেন, বুঝতে পারছেন কিনা সবাই দ্রুত বলে ফেলেন। বুঝতে পারছেন কিনা একটু দ্রুত বলে ফেলেন। আমরা হচ্ছে নেক্সট টপিকে যাব। নেক্সট টপিকটা কি আমাদের? দ্বিকোটিক বিভাগ। ঠিক আছে, দ্বিকোটিক বিভাগে একটু দ্রুত বলে ফেলেন, দ্বিকোটিক বিভাগে যাব। পরীক্ষা কিন্তু দ্বিকোটিক বিভাগ থেকে সুবিধা অসুবিধা আসে, একটু মনে রাখবেন। দ্বিকোটিক বিভাগ কিন্তু গুরুত্বপূর্ণ, দ্বিকোটিক বিভাগের সুবিধা অসুবিধা পরীক্ষা আসে। এখন এই দ্বিকোটিক বিভাগটা আসলে কি? দ্বিকোটিক বিভাগ মানে হচ্ছে প্রত্যেকটা পদকে, এই জীবকে ভাগ করলে মানুষ, অমানুষ, মানুষকে ভাগ করলে সৎ মানুষ, অসৎ মানুষ, এবং প্রত্যেকটা বিরুদ্ধ পদ আসবে, মানে ডিরেক্টলি বিরুদ্ধ, এই বিরুদ্ধ পদের ভিত্তিতে আসবে। ঠিক আছে, বিরুদ্ধ পদ। এবং এই মনে রাখবেন দ্বিকোটিক বিভাগ হচ্ছে যুক্তিবিদ্যার সকল নিয়ম মানে, যুক্তিবিদ্যার সকল নিয়ম মানে এখানে কোনো নিয়মের বা কোনো নিয়মের অনুপপত্তি ঘটে না। ঠিক আছে, এবং খুব সহজ প্রক্রিয়া। পরীক্ষায় দ্বিকোটিক বিভাগ আসবে, দ্বিকোটিক বিভাগ থেকে আপনারা কোশ্চেন অ্যান্সার করবেন। ঠিক আছে, এবং হচ্ছে ওকে, থ্যাংক ইউ। 2-4 সমস্যা না ভাইয়া, 2-4 যেটা কথা বললাম ওই জিনিসটা মাথায় রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ইসে যাব। তাহলে 2 নাম্বার নিয়মের একটু বলে ফেলি। আপনার দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগের যে অধ্যায়টা পড়ালাম, এই অধ্যায়ে আপনি যে জিনিসটা পড়বেন সেটা হচ্ছে আপনি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে 2 নাম্বার নিয়মটা ভালো করে দেখবেন। 1 নাম্বার মাঝে মাঝে আসে অঙ্গগত গুণগত, এবং 3 নাম্বার 3 নাম্বার আর হচ্ছে 5-6 নাম্বারটা, 6 নাম্বারটা পরীক্ষা আসে। আর মাস্ট একটা দ্বিকোটিক বিভাগ আসবে, যদি কোনো একটা পদকে বিরুদ্ধ পদের ভিত্তিতে ভাগ করা হয়, তখন মানুষকে সৎ মানুষ, অসৎ মানুষ এ ভাগ করছে, তাহলে এটা একটা অবশ্যই দ্বিকোটিক বিভাগ। পরীক্ষায় উদ্দীপকে দেখবেন একটা দ্বিকোটিক বিভাগ থাকলে আর একটা অবশ্যই আপনার হচ্ছে কি থাকবে, আর একটা অবশ্যই অন্য কোনো একটা নিয়মের অনুপপত্তি থাকবে, নিয়মের অনুপপত্তি থাকবে। ঠিক আছে, এখন তো আমরা হচ্ছে তৃতীয় অধ্যায় চলে আসি। যেহেতু এই অধ্যায়টা পারবেন আপনারা, আমরা ডিরেক্টলি 3 অধ্যায় আসি। 3 অধ্যায় যে জিনিসটা পড়তে হবে আমি এখানেই পড়াই দিব, যে এখানে যা আছে এখান থেকে পড়াই দিব। ঠিক আছে, ওকে, আশা করি আপনারা পারবেন সবাই। এখন আমরা তাহলে তারপরে চলে আসি। ওকে, এখন দেখেন আমাদের এই 3 অধ্যায় জিনিসটা কি, আমরা বলছে আরোহের প্রকারভেদ। তাহলে আরোহকে ভাগ করে হচ্ছে প্রকৃত আরোহ আর এটা হচ্ছে অপ্রকৃত আরোহ। এখন প্রকৃত আরোহ মানে হচ্ছে এটাকে বলা হয় অপর নাম যথার্থ আরোহ, আর অপ্রকৃত আরোহর অপর নাম হচ্ছে তথা কথিত আরোহ। আর একটা জিনিস মনে রাখবেন, প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহ মূলক লম্ফ, আরোহ মূলক লম্ফ। প্রকৃত আরোহ অপর নাম কি? আরোহমূলক লম্ফ। ঠিক আছে, আর প্রকৃত আরোহতে অনলি আরোহমূলক লম্ফ থাকে। এখন আমরা দেখবো প্রকৃত আরোহ 3 প্রকার, একটা হচ্ছে বৈজ্ঞানিক, আর একটা অবৈজ্ঞানিক, আর একটা সাদৃশ্যমান। আমরা ডিটেলস এখানে দেখে নিব। বৈজ্ঞানিক আরোহ মানে সেখানে হচ্ছে আমাদের কি থাকে বলেন তো, এই প্রকৃতির নিয়মানুবর্তী নীতি, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি এবং কার্যকারণ নীতি। ঠিক আছে, প্রকৃতির নিয়মানুবর্তী নীতি আর কার্যকারণ নীতি দুটাই থাকে এখানে। এবং হচ্ছে আমাদের সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়, তাহলে দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। ঠিক আছে, দৃষ্টান্ত পর্যবেক্ষণ, সকল দৃষ্টান্ত, এখানে সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করবে, মনে রাখবেন এগুলা। আর হচ্ছে এখানে নিশ্চিত সিদ্ধান্ত আসবে, এখানে ডিরেক্টলি নিশ্চিত সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক আছে, তো যে জিনিসগুলো লিখে রাখলাম এই জিনিসগুলো একটু মনে রাখবেন এবং নোট করে নিতে পারেন, জাস্ট পরীক্ষার জন্য এইগুলোই কাজে আসবে। তাহলে বললাম প্রকৃত আরোহ 3 প্রকার, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক আর সাদৃশ্যমান। এখন দেখেন এই যে বৈজ্ঞানিক আরোহ মানে হচ্ছে আমাদের এখানে প্রকৃতির নিয়মানুবর্তী নীতি ও কার্যকর নীতি থাকবে,
এবং সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে, এবং এখানে আমাদের একটা নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করবে। তাহলে বৈজ্ঞানিক আরোহকে আমরা একটা সংজ্ঞা আকারে বলতে পারি যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তী নীতি ও কার্যকর নীতির সাহায্যে সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্ত হবে নিশ্চিত, ঠিক আছে। এবং এখানে আরোহমূলক লম্ফ থাকে, আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলা হয়, ঠিক আছে, আরোহের প্রাণ বলা হয়ে থাকে। এরপর দেখেন অবৈজ্ঞানিক আরোহ। আর অবৈজ্ঞানিক আরোহ মানে এখানে আমাদের শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি থাকে, কার্যকর নীতি থাকে না, মনে রাখবেন প্রকৃতির নিয়মানুবর্তী নীতি থাকে, কার্যকর নীতি থাকে না। এখানে হচ্ছে আমাদের অনুকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়, অনুকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ, তার মানে এখানে শুধু অনলি অনুকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হবে, অনুকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ। এখানে এবং সিদ্ধান্ত হবে কি, সিদ্ধান্ত হবে হচ্ছে সম্ভাব্য, সম্ভাব্য, ঠিক আছে, এখানে সিদ্ধান্ত হচ্ছে সম্ভাব্য। তাহলে বললাম অপ্রকৃত মানে প্রকৃত আরোহের অবৈজ্ঞানিক আরোহতে যে আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্ক ছাড়াই, যে আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্ক ছাড়াই প্রকৃতির নিয়মানুবর্তী নীতির সাহায্যে অনুকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে বলা হয় অবৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক বুঝতে পারছো আশা করি। এখন আসো সাদৃশ্যানুমানে। সাদৃশ্যানুমান হচ্ছে মনে করো দুটি বস্তুর, মনে করো দুটি বস্তুর কয়েকটি বিষয়ের মিল আছে, বাকি বিষয়ের মিল থাকতে পারে, এই নিয়ে যে অনুমানটা করা হয়। দুটি বস্তুর কয়েকটি বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে বাকি বিষয়েরও সাদৃশ্য অনুমান করাকে সাদৃশ্যানুমান বলে, ঠিক আছে। দুটি বস্তুর কয়েকটি বিষয়ের মিল থাকার ভিত্তিতে বাকি বিষয়ের সাদৃশ্য অনুমান করাকে সাদৃশ্যানুমান বলে। আর এই সাদৃশ্যানুমান হচ্ছে দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে সাধু সাদৃশ্যানুমান, আর একটা হচ্ছে অসাধু সাদৃশ্যানুমান। এই সাধু সাদৃশ্যানুমান এখানে হচ্ছে আমার প্রকৃত মানে এখানে হচ্ছে আমাদের প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিতে সাদৃশ্য অনুমান করা হয়। যদি বলি হচ্ছে পৃথিবী এবং মঙ্গলের মধ্যে কয়েকটি বিষয় মিল আছে, তো পৃথিবীতে মানুষ বাস করে, মঙ্গলে মানুষ বাস করে, এটা কিন্তু সাধু সাদৃশ্যমান, ঠিক আছে। আবার যদি বলি অসাধু, তাহলে তুমি হাসি পাবে, ঠিক আছে, এই গুরুত্বহীন এবং অপ্রাসঙ্গিক বিষয়, তাহলে হচ্ছে হাসি যেটা পাবে সেটা হচ্ছে অসাধু। যে উদ্বেগ পড়ে তুমি ভাই রে পাগল নাকি, সেগুলো সবই হচ্ছে অসাধু, ঠিক আছে। এখন যদি বলি মানুষ মানুষ হচ্ছে গান গায়, রেডিও গান গায়, মানুষ হচ্ছে কান্না করে, রেডিও কান্না করে, অর্থাৎ মানুষের বাচ্চা আছে, রেডিওর বাচ্চা আছে, হাসি লাগবে না? কারণ রেডিওর যে বাচ্চা হয়, হয় না। মনে করো বললাম পাখি এবং বিমানের মধ্যে, পাখি আকাশে ওড়ে, বিমানও আকাশে ওড়ে, পাখি এক স্থান থেকে অন্য স্থানে যায়, বিমানও এক স্থান থেকে অন্য স্থানে যায়। পাখি ডিম বিমান পাখি ডিম পাড়ে, অর্থাৎ বিমানও ডিম পাড়ে, হাসি পাবে না? পাগলের শুনলে হ্যাঁ হাসবে সে। তাহলে এগুলো সবই হচ্ছে অসাধু। তাহলে সাদৃশ্যমান হচ্ছে কি, দুটি বিষয়ের কয়েকটি বিষয়ের মিল থাকলে বাকি বিষয়ের যে মিল থাকতে পারে এটা নিয়ে যে অনুমান করা হয় সেটা হচ্ছে সাদৃশ্যানুমান। আর সাদৃশ্যানুমান দুই প্রকার, একটা হচ্ছে সাধু আর একটা অসাধু। এই তিনটা জিনিস বুঝছো কিনা ক্লিয়ারলি একটু বলো তো। আর মনে রাখবা এই সাদৃশ্যমানের সিদ্ধান্ত কি হবে, এটাও সম্ভাব্য, ঠিক আছে, এটাও সম্ভাব্য। এই তিনটা জিনিস একটু ক্লিয়ারলি বুঝছো কিনা বলো তো। এগুলোই পরীক্ষায় লিখতে হবে, যে কথাগুলো বললাম এগুলোই পরীক্ষায় লেখা লাগবে। একটু বলো এই তিনটা জিনিস ক্লিয়ার কিনা। পারবেন কিনা একটু বলেন তো, এই তো বাকিরা বলেন ক্লিয়ার কিনা। সবাই কি ক্লাস থেকে চলে গেছো? তাহলে ক্লাস শেষ করে দিই। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি এই তিনটা জিনিস কি ছিল। এখন আমরা আসবো হচ্ছে আমাদের এই বাকি জিনিসগুলোতে। বাকি জিনিসগুলো হচ্ছে আমাদের যে অপ্রকৃত আরোহ, ঠিক আছে। এই অপ্রকৃত আরোহতে আসবো আমরা এখন। অপ্রকৃত আরোহ বলছে এখানে অপ্রকৃত আরোহ তিন প্রকার, কি কি? পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসমূলক আরোহ, আর ঘটনা সংযোজন। মনে রাখবা পূর্ণাঙ্গ আরোহ, এই অপ্রকৃত আরোহতে এই যে আরোহমূলক লম্ফ
থাকে না, ঠিক আছে, এটা থাকে না। এবং আরোহ অনুমান আমাদের হচ্ছে কি করে, আরোহ অনুমানে হচ্ছে আমাদের আচ্ছা আমি আবার বলবো লাস্টে। তাহলে বললাম অপ্রকৃত আরোহ হচ্ছে 3 প্রকার: পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসমূলক, ঘটনা সংযোজন, একটু খেয়াল করবেন। আর অপ্রকৃত আরোহ হচ্ছে আমাদের কি বললাম, এটাতে আরোহমূলক লম্ফ থাকে না, এবং এখানে সকল দৃষ্টান্ত হয় কি, সিদ্ধান্ত হয় হচ্ছে নিশ্চিত। এখানে সকল 3টা অনুমানই সিদ্ধান্ত কি হবে, সিদ্ধান্ত নিশ্চিত হবে, এটা মনে রাখবেন আগে থেকে। তাহলে একটা একটা করে আলাদা করে মনে রাখতে হবে না। এখানে সকল সিদ্ধান্ত হবে নিশ্চিত। এখানে যে অপ্রকৃত আরোহের মানে পূর্ণাঙ্গ, যুক্তিসম্মূলক, ঘটনা সংযোজন, 3টার সিদ্ধান্ত হবে নিশ্চিত, ঠিক আছে। এবং পূর্ণাঙ্গ আরোহ মানে হচ্ছে কি করবে, এখানে সকল দৃষ্টান্তই গণনা করা হয়, ঠিক আছে, গণনা করা হয়। তাই এখানে বলা হয় যে গণনামূলক পদ্ধতি, এখানে গণনা পুনঃ গণনামূলক পদ্ধতি বলা হয়ে থাকে। পূর্ণাঙ্গ মানে দেখো, আমি একটা উদাহরণ বলি। মনে করো আমি এই অবৈজ্ঞানিক আবার আসবো, তোমরা চাপ নিও না। আমরা বললাম হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে কি হবে, মনে করো একটি ঝুড়িতে 20টি আপেল আছে, সবগুলো আপেল খেয়ে দেখলাম আপেলগুলো মিষ্টি, অতএব এই ঝুড়ির আপেলগুলো মিষ্টি। দেখো আমি সব আপেল খেয়ে যদি বলি আপেলগুলো মিষ্টি, তাহলে এখানে কোনো অনুমান থাকতেছে না। এখানে সকল দৃষ্টান্ত আমি পর্যবেক্ষণ করে ফেলছি, স্বাদ নিয়ে ফেলছি, তার মানে এটা একটা পূর্ণাঙ্গ আরোহ, ঠিক আছে। এবং এই জন্য এটা একটা নিশ্চিত সিদ্ধান্ত, যা সিদ্ধান্ত নিবে ওটাই হবে, ঠিক আছে। হ্যাঁ সিকিউ সলভ করাবো, সমস্যা নাই। ওকে, তাহলে হচ্ছে দেখেন, তাহলে যদি বলি আমরা পূর্ণাঙ্গ আরোহ হচ্ছে সকল দৃষ্টান্ত। মনে করো আমার 1 বিঘা জমি আছে, 1 বিঘা জমিতে অনেকগুলো গাছ আছে, এখন আমি প্রত্যেকটা গাছগুলো দেখলাম এখানে 82টা গাছ আছে, এবং কোনটা কি গাছ সব লিখে রাখলাম, তাহলে এটা সকল দৃষ্টান্ত গণনা করছি না। এবং এখানে সিদ্ধান্ত হবে কি, নিশ্চিত। এই জন্য এখানে সিদ্ধান্ত নিশ্চিত। এবং উদাহরণ যে বললাম না, মনে করো একটি ঝুড়িতে অনেকগুলো আপেল আছে, অনেকগুলো আম আছে, এবং সবগুলো আম খেয়ে দেখা গেলো এখানে 20টা আম আছে এবং সবগুলো মিষ্টি, তাহলে সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করছি, এইগুলো এরকম বললে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ। এরপরে যুক্তিসম্মত আরোহ আসি। যুক্তিসম্মত আরোহ এটারও সিদ্ধান্ত কিন্তু কি, নিশ্চিত। এবং এখানে হচ্ছে যুক্তিসম্মূলক আরোহতে কি হয়, যুক্তিসম্মূলক আরোহতে আমার মনে করো একটা ত্রিভুজের বলতো এবিসি বা ত্রিভুজ, 3 কোণ বিশিষ্ট ত্রিভুজের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে পৃথিবীতে এরপরে যত 3 কোণ বিশিষ্ট ত্রিভুজ আসবে সবারই সমষ্টি 180 ডিগ্রি দেখানো যাবে। কিসের ভিত্তিতে, কারণ আমি অলরেডি একটা প্রমাণ করে ফেলছি, ওই প্রমাণিত তথ্যের ভিত্তিতে ওই যুক্তির মাধ্যমে অন্য সকল পদ্ধতির মধ্যে আমি যুক্তির সমতা বিধান করব। এটাকে বলছে যুক্তি সাম্যমূলক আরোহ, মানে একটা প্রমাণিত তথ্যের ভিত্তিতে বাকি বিষয়কে প্রমাণ করা যায়, ঠিক আছে, ওই যুক্তির মাধ্যমে বাকি যুক্তিগুলোকে দাঁড় করানো যায়। এই জন্য এটা হচ্ছে যুক্তিসাম্যমূলক আরোহ, বুঝতে পারছি না। এখন দেখেন ঘটনা সংযোজন, আমি ছোট একটা বিষয়কে, আমি কম ব্যাপক বিষয়কে আমি অধিক ব্যাপক বিষয়ে নিয়ে যাব। আমরা বাংলায় পড়ি না, বাংলা ফার্স্ট পেপারে, যে এই গল্পটি এই কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে, তার মানে ওই কাব্যগ্রন্থটা একটা বড় জিনিস, আর ওই কবিতা বা ওই গল্পটা ছোট জিনিস। এই জন্য ওই ছোট জিনিসটাকে আমরা একটা সার্বিক বা একটা শ্রেণীকরণ করে থাকি। ঠিক তেমনি এখানেও আমরা একটা শ্রেণীকরণ করে থাকি, ঠিক আছে, কম ব্যাপককে অধিক ব্যাপক নিয়ে যাই। মনে করো বস্তুর পতন, চাঁদের অমাবস্যা, ঠিক আছে, এই সবগুলো কেন্দ্রের দিকে মানে আকর্ষণ করা, মাধ্যাকর্ষণ শক্তি, তো যে কোনো একটা বিষয়কে আমরা মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে দিয়ে দিলাম, তাহলে একটা ছোট জিনিসকে বড় জিনিসে চলে গেল, একসাথে প্রকাশ করে দিলাম, ঠিক আছে। এগুলো যুক্তিসম্মত আরোহ, তো এটা পরীক্ষায় আসে না, এটাও আসে না, আসবে হচ্ছে এই 4টার মধ্যে, ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, এই যুক্তিসম্মত আরোহকে জ্যামিতিক পদ্ধতি বলা হয়, জ্যামিতিক পদ্ধতি, কারণ এটা জ্যামিতিক পদ্ধতিতে বেশি কাজ করে। আমরা কিন্তু যখন ক্লাস 9 10-এ পড়তাম, 6 7 8 9 10, তখন কিন্তু উপপাদ্য গুলো ওইভাবে প্রকাশ মানে আমরা প্রমাণ করতাম, ঠিক আছে। এই জন্য এগুলো ওই সময় আসে। এখন দেখেন আমরা তাহলে এই 3টা আশা করি বুঝছেন, পূর্ণাঙ্গ বুঝছেন, আমি বৈজ্ঞানিক তো বুঝছেন আপনারা সবাই। আমি অবৈজ্ঞানিক আবার আসি, অনেকে কোশ্চেন করছেন এটা। আর অবৈজ্ঞানিক আর হয়ে আমাদের একটা অনুপপত্তি ঘটে, সে অনুপপত্তির নাম হচ্ছে, অবৈজ্ঞানিক আরোহ অনুপপত্তির নামটা কি জানেন কেউ সবাই? অবৈজ্ঞানিক আরোহ যে অনুপপত্তি ঘটে তারাকে বলা হয় অবৈধ সার্বিকীকরণ, অবৈধ সার্বিকীকরণ। মানে হচ্ছে এখানে অবৈধভাবে
সার্বিকীকরণ করা হয় সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ না করেই। মনে করে বলতো কিছু মানুষ, কিছু লম্বা লোকের বুদ্ধি পরীক্ষা করে দেখা গেল ওই লম্বা লোকগুলোর বুদ্ধি কম, অতএব পৃথিবীতে যত লম্বা লোক আছে সবার বুদ্ধি কম। আরে গাধা, তুমি কি সকল লম্বা লোকের সাথে তোমার কথা হয়েছে? সবার বুদ্ধি তুমি মানে পরীক্ষা করছো? করো নাই। তো এখানে হচ্ছে আমাদের এটা একটা অনুপবর্তী, কারণ আমি সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলতেছি, এই জন্য এটাকে বলা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। ঠিক আছে, কারণ সকল দৃষ্টান্ত তো আমি পর্যবেক্ষণ করতেছি না। ওকে, তাহলে অবৈজ্ঞানিক আরোহে আমার হচ্ছে অবৈধ সার্বিকীকরণ করা হয়। সাপোজ মনে করো আমি আরো একটা উদাহরণ বলি যেগুলো পরীক্ষা আসে। এ যাবৎকাল যত বক দেখেছি সব বক সাদা, অতএব সকল বক হয় সাদা। ভুল। পৃথিবীর অনেক দেশে ও সবুজ রঙের বকও পাওয়া যায়, মাটি রঙ অনেক কালারের বক পাওয়া যায়, সব বক তো সাদা না। যার কারণে এটা কিন্তু আমার আমার সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ না করার কারণে এই অনুপপত্তি ঘটে থাকে। এবং অবৈজ্ঞানিক আরোহে আমার শুধু জাস্ট অনুকূল দৃষ্টান্ত মানে পর্যবেক্ষণ করা হয়। অনুকূল মানে কাছাকাছি, প্রতিকূলের দৃষ্টান্ত কিন্তু পর্যবেক্ষণ করা হয় না, মানে দূরের জিনিসগুলো। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে অবৈধ সার্বিকীকরণ হয়। এখন ক্লিয়ারলি বুঝছেন? এখন বলেন পারবেন কিনা? এখন আশা করি পারবেন, আমি আর না আগাই। তাহলে আপনারা ওভারঅল এই চারটা জিনিস পড়লে হবে এখান থেকে, যে একটা, আচ্ছা বৈজ্ঞানিক আরোহ একটা উদাহরণ দিয়ে ফেলি। বৈজ্ঞানিক আরোহ মনে করেন রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, ছাত্র হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এটা একটা বৈজ্ঞানিক আরোহ, কারণ এখানে কার্যকারণ সম্পর্ক আছে এবং প্রকৃতির নিয়মানুবর্তী নীতি আছে এবং সকল দৃষ্টান্ত এখানে পর্যবেক্ষণ করা হয়েছে। কারণ আমরা জানি পৃথিবীর মানুষ জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করবে, এবং এখানে এটা বলে কিন্তু এটা হতো না। ঠিক আছে, এই দুটো জিনিস একটু মনে রাখবেন, তাহলে আশা করি এই অধ্যায়ে আর সমস্যা থাকবে না। দেখেন, ফার্স্ট অফ অল ক্লাসের পিডিএফ কেন দেওয়া হচ্ছে না? ফার্স্ট পেপারের ক্লাস আপনি বলছিলেন ভাই এগুলো আমি প্রত্যেকটা হচ্ছে আমাদের পুরো বইয়ের আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমার জাস্ট যে পিডিএফ নোট ছিল ওগুলো থেকে দিচ্ছি, বই থেকে। আমাদের যুক্তিবিদ্যা একটা বই আছে, তো ওইখান থেকে এখন যদি আপনাকে আমি এই পিডিএফ দিই তাহলে পুরো বই দিতে হবে, এই জন্য দিচ্ছি না। আপনারা যেটা করবেন, আপনাদের বইয়ের যে যে টপিকগুলো আমি পড়াচ্ছি, তো বই তো আর পড়া লাগবে না, ওই টপিক রিলেটেড সিকিউ গুলো দেখবেন। বুঝতে পারছেন? ওই টপিক রিলেটেড এখান থেকে এমসিকিউ চলে আসবে। ঠিক আছে, এইগুলোটা মাথায় রাখবেন। তাহলে আশা করি আপনার 3 অধ্যায় ক্লিয়ার। আমরা এখন 4 অধ্যায় যাব। এখন সহজ অধ্যায়গুলো আসবে। 1 2 3 আমাদের সময় লাগছে 1 ঘন্টা, বাট নেক্সট যে বা 5টা চ্যাপ্টার আছে এখানে আমাদের আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, একটু মনোযোগ দিবেন তাহলে শেষ হবে, না হলে কিন্তু শেষ হবে না। এখন এই প্রকল্প অধ্যায়টা করতে খুবই সহজ একটা অধ্যায়। আমি প্রকল্প অধ্যায়টা বেসিক্যালি বাকি বিষয়গুলো ক্লোজ করে দিচ্ছি। প্রকল্প অধ্যায়টা কি? দেখো, প্রকল্প মানে হচ্ছে একটা আনুমানিক ধারণা গঠন করা। কি করা? আনুমানিক ধারণা গঠন করা। এখন দেখো, আনুমানিক ধারণা গঠন করা, তাহলে বলবো কোন বিষয় সম্পর্কে যে সাময়িক বা আনুমানিক ধারণা গঠন করাকে প্রকল্প বলা হয়। এখন প্রকল্পের বৈশিষ্ট্য দেখার দরকার নেই আমাদের, প্রকল্পের স্তর দেখার দরকার নেই, ডিরেক্টলি আমরা চলে যাব হচ্ছে আচ্ছা এই স্তরটা বলি। প্রকল্পের স্তর প্রথমে আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে বিষয় নিরীক্ষণ করতে হবে, ঘটনা বা বিষয় নিরীক্ষণ করা, তারপরে আনুমানিক ধারণা গঠন করা, দেন সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত যাচাইকরণ। এই 4টা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। দেন প্রকল্পের শ্রেণী বিভাগ আছে, যে প্রকল্প কয় প্রকার, কর্তা সংক্রান্ত, নিয়ম সংক্রান্ত, আর হচ্ছে কি বিন্যাস সংক্রান্ত। এই কর্তা সংক্রান্ত মানে হচ্ছে মনে রাখবেন, আমি যদি ওই কাজটা কিভাবে ঘটছে কখন ঘটছে জানি, কিন্তু কে করছে জানি না। একটা ভাই চুরি হয়েছে, চুরি করছে কখন জানি, তারপরে চুরিটার পিছনে কারণটা কি যেটা বুঝতে পারছি, চুরি কারা করছে এটা বুঝতেছি না, তাহলে এটা হচ্ছে কর্তা সংক্রান্ত। ওই সম্পর্কে যখন যে প্রকল্প গ্রহণ করা হবে ওটাকে বলা হয় কর্তা সংক্রান্ত প্রকল্প। আবার যখন মনে করেন একটা বাসায় চুরি হয়েছে, চুরি কে করছে আমি জানি, চুরি কখন করছে এটা বুঝতেছি না, কেন করছে বুঝতেছি না, নিয়ম সংক্রান্ত কোন নিয়মের কারণে করছে, তখন ওই প্রকল্প। আর বিন্যাস হচ্ছে এখানে বেশি আমার হোয়েন দিয়ে কোশ্চেন আসে, এই কখনটা এখানে আসবে আর কি, তাহলে এটা বিন্যাস। ঠিক আছে, এই জাস্ট এই খুঁটিনাটি বিষয়গুলো জেনে রাখলে হবে। আমাদের এখান থেকে কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে এখান থেকে এই বৈধ প্রকল্পের শর্তাবলী আছে না, এই 10টা থেকে আমাদের সিকিউ কোশ্চেন আসবে, আর কোনো টপিক থেকে কোশ্চেন আসে না। এই অধ্যায়ের সিকিউ মানে এই 10টা টপিক, এই 10টা পয়েন্ট। ঠিক আছে, আপনারা যে ফার্স্ট পেপার পরীক্ষা দিচ্ছেন না, সেকেন্ড পেপার, দুইটা মিলে কিন্তু এ প্লাস, দুইটা মিলে 160 তুলে ফেলেন তাহলে ইজিলি এ প্লাস। সহজ, কিন্তু কঠিন না। এই সাবজেক্টে এ প্লাস আপনারা হর হামেশা পেয়ে যাবেন, যদি আপনি পাগল না হন, পাবনার বাসিন্দা না হন। পাবনার বাসিন্দা মিন্স হচ্ছে
পাবনার থাকা না লাগে, আপনার পাবনার পাগলা গারদে না পাঠাতে হয়, যদি ভালো মানুষ হন এবং মাথা ঠিক থাকা মানুষ, তাহলে আপনি এ প্লাস পাবেন। ওকে, তাহলে আমরা দেখি, দেখেন একটা প্রকল্প বৈধ হতে গেলে ওই বৈধ প্রকল্পে কিছু কন্ডিশন বা শর্ত আছে। এখানে 10টা শর্ত আছে, এই 10টা শর্ত আমাদের ভঙ্গ হলেই এখান থেকে আমাদের সিকিউ আসে, সিকিউ সব কিন্তু এখান থেকে আসবে। এই 10টা শর্ত ভঙ্গ হলেই বলবে কোন শর্ত বা কোন এটা প্রকল্পটা কেমন হয়েছে, বলবো এটা প্রকল্পটা বৈধ হয় নাই, এবং বৈধ প্রকল্পের এটা হচ্ছে এই শর্তটা ভঙ্গ করছে বা এই শর্তটা ভঙ্গ হয়েছে। অধিকাংশ সময় এটা হচ্ছে এই শর্ত ভঙ্গ হয়, 5 নাম্বারটা, বা হচ্ছে যৌক্তিক হয় না এটা। বা আরো একটা আসতে পারে, সেটা হচ্ছে এইটা, এরকম আসতে পারে। পরীক্ষায় বলে যে এটা প্রকল্পটা যে গ্রহণ করছে এটা কি ঠিকঠাক কিনা, ঠিক আছে। এই শর্ত সমূহ খুব ভালো করে আমাদের দেখতে হবে, ঠিক আছে। আমরা প্রথম থেকে দেখি যে বৈধ প্রকল্প শর্ত প্রথমটা হচ্ছে প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, মানে আমি যে সম্পর্কে প্রকল্প নিব সেটাকে আমাকে নির্দিষ্ট করে বলতে হবে যে আমি এইটা সম্পর্কে প্রকল্প গ্রহণ করতেছি। সুনির্দিষ্ট, মনে করেন আমি পদ্মা সেতু যে বানানোর আগে পদ্মা সেতু কত স্প্যান হবে, কতটা পিলার হবে, এটা আমি বারবার উদাহরণে বলি, তো এগুলো সম্পর্কে আগেই ধারণা নিছে, এখন ওটাকে নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। সেকেন্ডলি হচ্ছে প্রকল্পকে অবশ্যই যৌক্তিক হতে হবে। যৌক্তিক মিন্স হচ্ছে এখানে কি করতে হবে, অবশ্যই সেটা আমি যেটা নিয়ে প্রকল্প গ্রহণ করতেছি সেটা যাতে লজিক্যাল হয়। লজিক্যাল মানে ইললজিক্যাল কোনো জিনিস, আমি স্বপ্নে একটা জিনিস দেখছি ওটা নিয়ে প্রকল্প করব, এমনটা না। তোমাকে অবশ্যই লজিক্যাল হতে হবে, মুখস্থ করতে হবে 10টা জিনিস। যে প্রকল্পে এই অধ্যায়ে সিকিউ আসা মানে হচ্ছে এই টপিক তোমাকে মাস্ট লেখা লাগবে ওখানে, এই 10টা পয়েন্ট, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে প্রকল্পকে সুনির্দিষ্ট হতে হবে, তারপরে প্রকল্পকে অবশ্যই যৌক্তিক হতে হবে এবং প্রাসঙ্গিক। দেখো প্রাসঙ্গিক মানে হচ্ছে তুমি যে জিনিসটা সম্পর্কে প্রকল্প নিচ্ছ ওটার সাথে সাথে সে সম্পর্কিত হতে পারে, এর জন্য তাকে অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে, ঠিক আছে। 4 নাম্বার দেখবো প্রকল্পকে প্রমাণযোগ্য হতে হবে। তাহলে প্রথম থেকে 4টা আমরা একটু মুখস্থ করে ফেলি। প্রকল্পকে অবশ্যই কি হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে। প্রকল্পকে অবশ্যই আমাদের কি হতে হবে, যৌক্তিক হতে হবে। প্রকল্পকে অবশ্যই আমার প্রাসঙ্গিক হতে হবে। প্রকল্পকে অবশ্যই প্রমাণযোগ্য হতে হবে। তুমি একটা জিনিস যদি প্রমাণযোগ্য প্রমাণ নাই করতে পারো সে সম্পর্কে কেন প্রকল্প নিবা, অবশ্যই প্রকল্পকে প্রমাণযোগ্য হতে হবে। পয়েন্টগুলো মুখস্থ করবা, দেখবো হয়ে যাবে। প্রকল্পকে অবশ্যই বাস্তব কারণ ভিত্তিক হতে হবে। কি হতে হবে, বাস্তব কারণ ভিত্তিক, যাতে ওইটা আমি বাস্তবে ওই জিনিসটা ঘটে থাকে, ঠিক আছে, এরকম হতে হবে। প্রকল্পকে অবশ্যই বাস্তব কারণ ভিত্তিক হতে হবে। তারপরে প্রকল্পকে সত্যের সাথে সামঞ্জস্য, যাতে এটা সত্য উদ্ঘাটন করতে পারে এমন জিনিস নিয়ে প্রকল্প গঠন করতে হবে। প্রকল্পকে বিষয় বা ঘটনা ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত হতে হবে। তুমি এমন জিনিস নিয়ে প্রকল্প গ্রহণ করলা যে ব্যাখ্যাই করতে পারছো না, তাহলে হবে না, অবশ্যই এটাকে ব্যাখ্যাযোগ্য হতে হবে। প্রকল্পকে সামঞ্জস্যপূর্ণ ধারণায় প্রকাশ করতে হবে, সামঞ্জস্য ধারণা প্লাস সামঞ্জস্যপূর্ণ হতে হবে, একই টাইপের কথা। বাস্তব কারণ অনুসন্ধান ভিত্তিক, যাতে বাস্তব কারণ অনুসন্ধান করতে পারো। এবং লাস্টেরটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রকল্পকে অবশ্যই আত্মবিরোধী হতে পারবে না। এখন মনে করো আমাদের এখানে কার নাম বলা যায়, আমাদের মারুফ, বুঝছো। এখন হচ্ছে আমাদের মারুফ হচ্ছে মনে করো আমরা অফলাইনে ওর কলেজের টিচার, আমি তো ওর হচ্ছে কলেজে আসে নাই, পরীক্ষা ছিল, একটা ক্লাস টেস্ট দেয় নাই। এখন আমি মনে করো বলছি মারুফ তুমি কেন কাল আজকে পরীক্ষা, মানে তারপরের দিন আসছে বলছে তুমি গতকাল কেন পরীক্ষা দাও নাই। ও বলছে ভাইয়া আসলে আমি তো একটু জ্বর ছিল, আমার পেট ব্যথা, আমি বাসা থেকে বের হতে পারি নাই, যার কারণে কলেজে আসতে পারি না। বলছে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি জানি ও গতকাল হচ্ছে ওকে আমি রাস্তায় যাওয়ার সময় দেখছি ও পার্কে ওর বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছে। তাহলে কি হয়ে গেল, ও যে আমাকে যে কারণটা দেখালো, কারণটা কিন্তু সম্পূর্ণ কি হয়েছে, সম্পূর্ণটাই আসলে আহ আত্মবিরোধী, মানে অজুহাতটা আসলে ঠিকঠাক হয় নাই, কারণ আমি দেখে ফেলছি, আমার কাছে প্রমাণও আছে, ছবি তুলে রাখছি। তাহলে এটা কি হবে, প্রকল্প কিন্তু আত্মবিরোধী। তাহলে অবশ্যই তোমাকে এমন কারণ দেখাতে হবে যেটা হচ্ছে আত্মবিরোধী না হয়, ঠিক আছে। এই জন্য প্রকল্প অবশ্যই আত্মবিরোধী হতে পারবে না। তাহলে প্রথম থেকে 10টা পয়েন্ট আবার উল্লেখ করি, তারপরে এই অধ্যায় শেষ করব। প্রকল্প অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, প্রকল্প অবশ্যই যৌক্তিক হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে, বাস্তব কারণ ভিত্তিক হতে হবে, প্রমাণযোগ্য হতে হবে, সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, সামঞ্জস্যপূর্ণ ধারণায় প্রকাশ করতে হবে, তারপর হচ্ছে বিষয় ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত হতে হবে, প্রকৃত কারণ অনুসন্ধান ভিত্তিক হতে হবে, এবং হচ্ছে প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না। ক্লিয়ার? তাহলে এই অধ্যায় বলেন তো ক্লিয়ার কিনা, যদি হয় ক্লিয়ার তাহলে যাবো নেক্সট অধ্যায়ে। আশা করি ক্লিয়ার, পারবেন আপনারা। আচ্ছা, প্রকল্পকে প্রমাণ করতে গেলে একটু পড়ায় দেয়। প্রকল্পকে প্রমাণ করতে গেলে আমাদের জাস্ট 5টা ধাপ অতিক্রম করতে হয়। ফার্স্ট যাচাই করতে হয়, দেন ব্যাখ্যাযোগ্য হতে হবে এবং সেটা ইউনিক হতে হবে। আগে এমন জিনিস নিয়ে যদি কেউ কাজ করে থাকে আমি ওই জিনিস নিয়ে কাজ করব না,
ঠিক আছে, আরোহ সমন্বয় মানে একত্র করতে হবে ওই জিনিসটা, একটা গ্রন্থা টাইপের করতে হবে এবং ভবিষ্যৎবাণীর ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, এখানে কাজ চালানোর প্রকল্পটা পড়ে নেবেন। এই যে কাজ চালানোর প্রকল্প কাকে বলে, সংকট উত্তরক দৃষ্টান্ত, এগুলো খ থেকে আসে, এগুলো আমি দেখাই দিলাম না, কারণ কাজটা কোনো রকম চালাই দেওয়া যাবে এমন টাইপের, সেটা হচ্ছে কাজ চালানোর প্রকল্প। প্রকল্প কেন প্রয়োজন এটা আবার আসে, বাদ দিলে আসলে অনেক বাদ দেওয়া লাগে, পড়াই নেই। প্রকল্পকে অবশ্যই মানে প্রকল্প কেন প্রয়োজন, আমাদের দৈনিক লাইফে সবসময় আমরা প্রকল্প করি, মানে ভাবি না কি করব আজকে রাতে, আমি কি করব, আমি কিন্তু ভেবে রাখছি অলরেডি, ওটাই প্রকল্প। দেখেন ফার্স্ট হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য প্রকল্প লাগে, জীবনে দৈনন্দিন জীবনে সবসময় প্রকল্প লাগে, নিরীক্ষণ পরীক্ষণের জন্য প্রকল্প প্রয়োজন, ইতিহাস রচনার ক্ষেত্রে প্রকল্প প্রয়োজন, আরোহ অনুসন্ধানের ক্ষেত্রে প্রকল্প প্রয়োজন, অবরোহের ক্ষেত্রে প্রকল্প প্রয়োজন, ঘটনা ব্যাখ্যার জন্য প্রয়োজন, সুশৃঙ্খল জ্ঞানের জন্য প্রয়োজন, আকস্মিক ঘটনার কারণ বের করতে গেলে প্রকল্প প্রয়োজন, চিকিৎসার ক্ষেত্রে প্রকল্প প্রয়োজন। তো ওভারঅল হচ্ছে আমাদের প্রকল্প সবসময় লাগে। ঠিক আছে, তাহলে আমরা পরের অধ্যায়ে চলে আসি। ভালো করে বুঝছো না? ওকে, তারপর আসি কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি। এটা অনেকের কাছে খুব কঠিন লাগে, আমি জাস্ট 10 মিনিট সময় নিয়ে এটা বুঝাবো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমাদের কার্যকারণ নিয়মটাকে বুঝতে হবে, প্রত্যেকটা কাজের পিছনে একটা নির্দিষ্ট কারণ থাকে, ওই নির্দিষ্ট কারণ ছাড়া ওই কাজটা ঘটে না, এটাকে বলা হয় কার্যকারণ নিয়ম। প্রত্যেকটা কাজের পিছনে একটা নির্দিষ্ট কারণ থাকবে, ওই নির্দিষ্ট কারণ ছাড়া ওই কাজটা ঘটবে না, এটাকে বলা হয় কার্যকারণ নিয়ম। ঠিক আছে, কার্যকারণ নিয়ম। এখন দেখেন এই কার্যকারণ নিয়ম, এখানে পরীক্ষণমূলক পদ্ধতি আছে কিছু 5টা। একটা হচ্ছে অন্বয় পদ্ধতি, মানে সম্পর্কের মধ্যে সাদৃশ্য থাকবে, সাদৃশ্যের মাধ্যমে তোমার অন্বয় দেখাবে, আর ব্যতিরেক মানে বাদ দিয়ে। ঠিক আছে, আর যৌথ অন্বয় মানে দুইটাকে একত্রে করতেছে, সহ পরিবর্তন মানে এটা পরিবর্তন হলে ওটা পরিবর্তন হয়, আর পরিশেষ পদ্ধতি মানে সর্বশেষ পদ্ধতি। এগুলো আমরা একটু প্রত্যেকটা চিত্র সহ একটু দেখে নিব। এটা হচ্ছে অন্বয় পদ্ধতি। এখানে এখানে এবিসি, এখানে পি কিউ আর, এ বি এর পরে পি কিউ আর, এডি মাঝখানে বি বাদ দিছে, আসতে বাদ দিছে, এখানে পি এর পর কিউ আর বাদ দিছে, এস টি চলে আসছে। এখানে পূর্বে যা হবে পরবর্তীতে তাই হবে। এন্ড দেন এ বি সি ডি ই এফ বাদ দিয়ে ফেলছে, মানে এফ যে নিছে এখানে হচ্ছে এক্স ওয়াই নিছে, মানে মাঝখানে বাদ, মানে পরবর্তী দুটো একসাথে একটাই নিছে। এই জিনিসটা মনে রাখতে হবে, এখানে যা হবে ওখানে তাই হবে। এবং এই অন্য পদ্ধতির কিছু নিয়ম, এই নিয়মটা না মানলে অনুপপত্তি ঘটে। ফার্স্ট হচ্ছে অনিরীক্ষণ অনিরীক্ষণ অনুপপত্তি। ফার্স্ট পেপারে কিন্তু পড়াইছিলাম অনিরীক্ষণ কি। তাই অনিরীক্ষণ হচ্ছে বাস্তব অবস্থা অনিরীক্ষণ আর দৃষ্টান্ত অনিরীক্ষণ, এই দুইটা অনুভূতি আছে। আর অন্য পদ্ধতি হচ্ছে অবৈধ সার্বিকরণ, মানে হচ্ছে অবৈধ যে অবৈজ্ঞানিক আর হতে যেটা হয় সেটা হচ্ছে অবৈধ সার্বিকরণ, একে আবার বলা হয় সামান্যীকরণ। তারপর হচ্ছে কার্যকরণ সম্পর্ক হচ্ছে শর্তকে কারণ মনে করা আর সহকার্যকে কারণ মনে করা। আমি উদাহরণ বলে দিচ্ছি। অনুমানের না 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 শেষ না, না আমরা বললাম কোন কোশ্চেনে আছে, সাব্বির কোন কোশ্চেনটা বলছো তুমি, সেটা হচ্ছে আচ্ছা প্রলোভন আছে এখানে দেখাচ্ছে না, আমি দেখতেছি। তাহলে হচ্ছে আমরা যদি বলি দেখেন আমরা তুমি যে কথাটা বললা যে অবধারণটা কেন, আমি একটু বলে ফেলি। অবধারণটা কি জানো তুমি? অবধারণ হচ্ছে, অবধারণের পরে আসে অনুমান। প্রথম হচ্ছে অবধারণ, তারপরে আসে হচ্ছে অনুমান, তারপরে আসে হচ্ছে যুক্তি। অবধারণ হচ্ছে একটা আংশিক ধারণা, সুতরাং অবধারণ হচ্ছে প্রাথমিক স্টেপ, তারপরে এই আংশিক ধারণা পরিপূর্ণ ধারণা, এবং দুটোই মানসিক ধারণা। তবে আংশিকটা পরিপূর্ণ হলেই অনুমান হয়, আর অনুমানটাই পরে ভাষায় প্রকাশ করলে যুক্তি হয়। সেসব বিষয় বাদ, এইগুলো রাখতেছে না এখন। আমরা এখন চলে আসি এখানে যে অনিরীক্ষণ প্রয়োজনীয় অবস্থা, মনে করো যে বিষয়টা দরকার ছিল সেটা যদি বাদ দিয়ে করি, আর দৃষ্টান্ত অনিরীক্ষণ এটা আমরা একটু পরে উদাহরণ সহ আসবে সেগুলো দেখবো। আর অবৈধ সার্বিকরণ, যে বললাম বকের বিষয়টা, সব বক সাদা, বলছে সব বক সাদা কিন্তু অনেক বক আছে সেগুলো সাদা না, তো সেগুলোকে নিরীক্ষণ করতেছে না। আর এই যে শর্তকে কারণ মনে করা, মনে করেন আপনি একটা তরকারি খাচ্ছেন না, এই তরকারির মধ্যে মনে করেন বলছে লবণই হচ্ছে তরকারিকে, লবণের কারণে তরকারি টেস্ট হয়েছে। ভাই তরকারিতে রান্না করতে গেলে লবণ একটা উপাদান, তো লবণ ছাড়া আরো অনেক উপাদান দিলে তরকারি টেস্ট হয়, বাট আপনি একটাকে বলছেন ওইটাই সবকিছু করছে, তাহলে এটা হচ্ছে শর্তকে কারণ মনে করা সংক্রান্ত অনুপপত্তি ঘটবে। আবার সহকার্যকে কারণ মনে করাটা কি, মনে করেন আমরা যে ঠাড়া করে না, ঠাড়া যেটা বলছি আমরা,
বা বিদ্যুৎ চমকানোর বিষয় বলি না, যে মেঘের গর্জন হয়, ভাই এটা হচ্ছে আমরা অনেকে বলি কি বিদ্যুৎ চমকানো হচ্ছে আমাদের বজ্রপাতের কারণ। বিদ্যুৎ চমকানো কখনোই বজ্রপাতের কারণ না। এই বজ্রপাত, ঠিক আছে, বজ্রপাত আর বিদ্যুৎ চমকানো দুইটা একই সাথে ঘটে, বাট এই বিদ্যুৎ চমকানো আমরা আগে দেখি, কারণ এটা আলোর আলোর বেগ বেশি, আলোর গতি বেশি। তো আলোর গতি বেশি হওয়ার কারণে আলোটা আগে আসে, পরে হচ্ছে বজ্রপাত, সাউন্ডটা পরে আসে। যার কারণে আমরা ভাবি কি এই যে আমাদের বিদ্যুৎ চমকাচ্ছে বলেই বজ্রপাত হচ্ছে, ঠাড়া পড়তেছে। বিষয়টা এমন না আসলে। বুঝতে পারছে আশা করি। এগুলো নিয়ে ডিটেলসে পড়ার দরকার নেই, কারণ এইটা অধিকাংশ পোলাপান তোমরা হচ্ছে স্কিপ করে থাকো, আমি জানি। অফলাইনে পোলাপান দেখছি। তো ব্যাটারি কেমন হচ্ছে বাদ দেওয়া, তো এখানে যে বাদ দেবে এখানে সে বাদ দেবে। দেখেন এ বি সি পি কিউ আর, এখানে ডিরেক্টলি এ বাদ দিচ্ছে, এখানেও কিন্তু পি বাদ দিয়ে ফেলছে। এটা আর কি, আর কিছুই না। এবার এক্ষেত্রেও একটি শর্ত কারণ মনে করা হয় যে তরকারিতে লবণের বিষয়টা, আর দূরবর্তী শর্ত কারণ মনে করা মানে পড়ালেখা করলেই ভালো চাকরি হবে, বা ইন্টারে ভালো মানে কোনো অনার্সে ভালো রেজাল্ট করলে চাকরি হবে। ভাই তুমি আগে এখন ইন্টার পরীক্ষাটা ভালো করে দাও না, এই জিনিসগুলো আমরা ভুলে যাই। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। এখন যৌথ ব্যতিরেকি পদ্ধতিটা পড়ি, যৌথ অন্যয় ব্যতিরেকি। এখানে জাস্ট এই অনুভূতি হবে, মানে আমার হচ্ছে অন্যয় হবে প্লাস, দেখেন আমরা হচ্ছে পঞ্চম অধ্যায় স্কিপই করবো, মানে টোটালি আপনাদের জাস্ট এমসিকিউ যাতে ভুল না হয় সেই জন্যই পড়াচ্ছি, আদারওয়াইজ পড়াতাম না। এই সহকার্য এখানে উদাহরণ সহ আছে, আপনারা দেখে নিন। এখন দেখেন আমরা সহ পরিবর্তন দেখা দেয়, P1 A1 BC, তাহলে P1 প্রতি A1 2 2 3 3 এরকমই হবে, পূর্বে যাহা অনুগত তাই। এখানে দেখেন আসলে এসিতে ঠান্ডা হয়ে গেছে আমার পুরো শরীর। এখন দেখেন তাহলে সহপরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে এখানে দৃষ্টান্ত অনিরীক্ষণ হয়, বাস্তব অবস্থা অনিরীক্ষণ, সহকার্যকে শর্তকে, প্রত্যেকটা দেখছি আমরা। সব পরিশেষ মানে হচ্ছে জাস্ট এটা, এই বেসিক্যালি এই জিনিসগুলা। এখন আপনারা চাইলে এই অধ্যায়ে সিকিউ নাও লিখতে পারেন, বাট যা পড়াইছি যেটুকু দেখাইছি এটা এমসিকিউ দেখিয়ে আশা করি হয়ে যাবে। এটা নিয়ে এত প্যারা খেতে হবে না। আমরা ডিরেক্টলি সহজ সহজ অধ্যায়গুলো শেষ করে দেই, বাকি পঞ্চম অধ্যায় থাক আমাদের। আমরা 6 অধ্যায়ে আসি। দেখেন 6 অধ্যায়টা খুব ছোট একটা অধ্যায়, ব্যাখ্যা। ব্যাখ্যা জিনিসটাতে দুইটা জিনিস পড়তে হবে। এই ব্যাখ্যা অধ্যায়ে কোনটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আর কোনটা লৌকিক ব্যাখ্যা, কোনটা। আচ্ছা আরো স্লো পড়াবো, ঠিক আছে তিথি, স্লো পড়াতে বলছো তো কেন স্লো পড়াবো না, আরো স্লো পড়াচ্ছি। আমার নিজের গলায় একটু সমস্যা হচ্ছে, কারণ আমি অফলাইনে ক্লাস নিচ্ছিলাম একটু আগে। দেখেন স্যার, বললাম ব্যাখ্যা, আসলে ব্যাখ্যা মানে কোন একটা জটিল বিষয়কে স্পষ্ট বা সহজ করে ব্যক্ত করাকে ব্যাখ্যা বলে। মানে ব্যাখ্যা কেন দেওয়া হয়, এক্সপ্লানেশন কেন দেওয়া হয়, কারণ কঠিন জিনিসটাকে সহজ করার জন্য। এখন বলছে কোনো জটিল, অস্পষ্ট ও দুর্বোধ্য বিষয়কে সহজ সরল ভাষায় ব্যক্ত করাকে ব্যাখ্যা বলা হয়। আর ব্যাখ্যা দেওয়া হয় দুর্বোধ্য বিষয়কে সহজ করতে, আর আপাত দৃশ্যমান যেটা নয় সেটাকে শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে শৃঙ্খলা আনার জন্য। ঠিক আছে, এগুলো দরকার নেই আমাদের। আমরা ডিরেক্টলি দেখবো ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা আসলে কি। এখন এই যে আছে এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর লৌকিক ব্যাখ্যা। মনে রাখবেন ব্যাখ্যা আসলে দুই প্রকার, একটা বৈজ্ঞানিক আর একটা লৌকিক। বৈজ্ঞানিক মানে যেটা সাইন্টিফিক্যালি তার প্রুফ আছে, যেটা হচ্ছে বিজ্ঞানের সমর্থন করছে। আর লৌকিক মানে মনে করো তোমার মাথায় একটা আঘাত পাইছো, তোমার মাথায় একটা আঘাত লাগছে, বাকি তোমার ফ্রেন্ড বলছে এটা আরেকটা আঘাত দিতে হবে, না হলে হচ্ছে শিং গজাবে। এটা একটা। আর মানে যারা গ্রামে থাকো খেয়াল করছো, সন্ধ্যাবেলা যদি তুমি কোনো পিঠা খাইতা, তোমার আম্মু আব্বু কিন্তু বাসা থেকে বের হতে দিত না, আর দিলে এখানে একটু হলুদের গুঁড়া লাগাই দিত। মনে আছে এই জিনিসটা? আমার সাথে হয়েছে, আমি ছোটবেলায় ক্লাস 7 পর্যন্ত গ্রামেই ছিলাম। তো সেক্ষেত্রে আমি যদি সন্ধ্যাবেলায় কোনো পিঠা খেতাম, আমার এখানে হলুদের দিত। তো বলতো না বাইরে গেলে সমস্যা হবে বা জিন ভূত ধরবে। এই কনসেপ্ট গুলো কিন্তু গ্রামে ছিল। বা ছোটবেলায় যখন মনে করো একটা ফ্রেন্ডের মাথায় বাড়ি খাইতাম, বলছে এই আরেকটা বাড়ি দিতে হবে না হলে শিং গজাবে। এই যে কনসেপ্ট গুলো ছিল, কুসংস্কার, যত কুসংস্কার আছে, অন্ধবিশ্বাস, এই সবগুলো হচ্ছে লৌকিক ব্যাখ্যা। ঠিক আছে, ওই যে আমাদের বলি না আমরা যে এই সূর্যগ্রহণ যখন হয়, এই সূর্য গিলে খেয়ে ফেলতেছে, এমনটা তো হয় না, সূর্য চাঁদকে গিলে ফেলতেছে। এইগুলো কিন্তু সবই মানে লৌকিক ব্যাখ্যা। আবার বলা হয় যে ভূমিকম্পের সময়, ওই যে ভূমিকম্প কেন ঘটছে, কারণ এই যে সারের উপর পৃথিবী আছে, তো সার একটু নড়াচড়া করতেছে, তো পৃথিবী নড়ে যাচ্ছে। এটা কিন্তু লৌকিক ব্যাখ্যা। তার মানে এক কথায় বৈজ্ঞানিক বিষয়ে বাদ দিয়ে যেটা আমরা কি করি,
আমরা যখন হচ্ছে বিভিন্ন কুসংস্কার অন্ধবিশ্বাসের ভিত্তিতে এই ব্যাখ্যাগুলো দিয়ে থাকি, তখন সেগুলো সবই হচ্ছে লৌকিক ব্যাখ্যা। ঠিক আছে, এখন তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে? ব্যাখ্যা যখন কাল্পনিক বা মন গড়া না হয়ে যথার্থ নিয়ম নীতি অনুসরণ করে তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হয়। ঠিক আছে, এখন লৌকিক ব্যাখ্যা কাকে বলে? ব্যাখ্যা বলতে কোনো জটিল অস্পষ্ট দুর্বোধ্য বিষয়কে সহজ করা। কিন্তু লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা দেখতেছি যে কখনো অন্ধবিশ্বাস বা কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে, কার্যকারণ সম্পর্ক মানে কি, ওই কাজটা যে কেন ঘটতেছে ওর পিছনে কারণটা উল্লেখ না করে যখন ব্যাখ্যা প্রদান করা হয়। যাক, কেউ একটু ধন্যবাদ দিল, যে আতিক অপন বলছে যে থ্যাঙ্কস স্যার লজিক ফার্স্ট পেপারের জন্য। এই যে কেউ দিছে, আপনারা কিন্তু অনেকে দেন নাই, যে ও আমাকে বলছে ভাইয়া ধন্যবাদ আপনাকে। ওকে, হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে, কুসংস্কার অন্ধবিশ্বাসের ভিত্তিতে যেগুলো করা হবে, ঠিক আছে, সেগুলো সবই হচ্ছে লৌকিক ব্যাখ্যা, অন্ধবিশ্বাসের ভিত্তিতে। এবং কার্যকরণ সম্পর্কে এখানে স্থাপন করা হয় না, যে ওই কাজটা কেন ঘটতেছে ওর পিছনের কারণটা কি, এটা না দেখে যখন ব্যাখ্যাটা করা হবে। ঠিক আছে, খুবই সহজ জিনিস এটা। আমাদের পরীক্ষায় আসবে বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য কি, লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। এক কথা, আপনারা এই দুটোর পার্থক্য পড়বেন, এনাফ, আর কিছু লাগবে না। 6 অধ্যায়ে অনলি জাস্ট 5 মিনিট পড়বেন বৈজ্ঞানিক ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যার বৈসাদৃশ্য বা পার্থক্য, আর কিছুই পড়তে হবে না। এখান থেকে একটা সিকিউ কমন আসবে আপনার, কারণ গ দাগে বলবে কোনটা কোন ব্যাখ্যা, বৈজ্ঞানিক লৌকিক, এটা আসতে পারে। আর ঘ দাগে বলবে হচ্ছে আপনি কি জানেন এই দুটোর পার্থক্য, আর কিছুই না। এখন দেখেন আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য যেগুলো আছে একটু দেখে নেই। বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকল্প প্রণয়ন প্রয়োজন হয়, বৈজ্ঞানিক ব্যাখ্যার সংযুক্তি প্রয়োজন হয়, মানে একটার সাথে একটা যুক্ত করতে হয়, এবং এটার প্রকল্প প্রণয়ন করতে হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সার্বিকীকরণ করতে হয়, মানে আরোহ পদ্ধতি, মানে একা একা প্রকাশ না করে একত্রে প্রকাশ করলাম। দেখেন আপনি কোথাও একা একা কোনো কিছু করতে গেলে খুব কঠিন হবে আপনার জন্য। যদি আপনারা সবাই মিলে একত্রে পরিবার পারিবারিক ভাবে, মনে করেন আপনি বিয়ে করবেন একা একা করে ফেললেন, তাহলে কিন্তু সমস্যা। আপনি পরিবার নিয়ে করবেন, একা একা পছন্দ করে প্রেমও করবেন না, পরিবার নিয়ে। মনে করেন আপনার একটা ছেলেকে পছন্দ বা আপনার একটা মেয়েকে পছন্দ, আপনি কি করবেন জানেন? আপনার আব্বু আম্মু বলবেন যে, মানে লজ্জা কেন পান ভাই, ঠিকই তো পরে বলতে জানতে পারে। আপনি কি করবেন জানেন? বলবেন, আব্বু আম্মু আমি ওই ছেলে বা ওই মেয়েকে ভালো লাগে বা পছন্দ করি, তোমরা দেখো না যে ওর সাথে কথা বলা যাবে কিনা, তোমরা তো এটা করো না, তো পরবর্তী মারা খাও। তো এই জন্য যেটা করবে সেটা হচ্ছে আগে তাদের জানাবা। যেমন আমি আমার লাইফে যখন আমি প্রেম করছি তখন হচ্ছে আমি আমার বাসায় বলে দিছি যে ভাই এটাকে পছন্দ হয়, মেয়েটা ভালো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো পরে আমি মারাও খাইছি, কিন্তু ভালো দেখে শুনে করাইছি। বিষয়টা হচ্ছে এখন তোমাকে বলে কয়ে করতে হবে, না হলে পরবর্তীতে তুমি মারা খাবা। আচ্ছা, যাই হোক, তাহলে এই জন্য আমাকে শ্রেণীকরণের সাথে যুক্ত হতে হবে। ঠিক আছে, সবার সাথে একা একা করবো না কিছু। এখন দেখো, আমাদের কোনো ব্যাখ্যায় মানুষের কুসংস্কার মনোভাব থাকে, লৌকিক ব্যাখ্যায়। লৌকিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় কেন, খ থেকে আসে। কেন ভাই? এখানে মন গড়া ধারণা থেকে এক মানুষের এক ধরনের অভিব্যক্তি থাকে, তো এটা তো অবশ্যই আমাদের হচ্ছে মন গড়া। এখন অন্ধবিশ্বাস থাকে, কুসংস্কার থাকে, গোড়ামি থাকে, ধর্মান্ধতা থাকে। পাশাপাশি এ ধরনের ব্যাখ্যা আপেক্ষিক জ্ঞানের উপর নির্ভরশীল। এসব কারণে আসলে লৌকিক ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, ওভারঅল হচ্ছে এখানে এইটাই আলোচনা। প্লাস আমাদের আরো একটা জিনিস আলোচনা আছে যেখান থেকে সিকিউ আসে। আমাদের সিকিউ আসার পয়েন্ট একটা বললাম, বৈজ্ঞানিক ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য। দেন ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপ তিনটা, একটা হচ্ছে বিশ্লেষণ, আর একটা শৃঙ্খল যোজন, আর একটা হচ্ছে অন্তর্ভুক্তি। এখন বিশ্লেষণ মানে কি? বিশ্লেষণ মানে হচ্ছে আপনি একটা বিষয়, মনে করেন একটা নৌকা চলতেছে, তো নৌকা কেন চলতেছে? অবশ্যই দাঁড়ের ব্যবহার, মাঝির দক্ষতা আছে, নদীর স্রোত আছে, বাতাসের তালের ব্যবহার, এগুলোকে আপনি আলাদা আলাদা ভাবে বিভক্ত করে আলাদা ছোট ছোট খণ্ডে ভাগ করে করে ব্যাখ্যা করলেন, তখন সেটাকে বলা হয় বিশ্লেষণ। কোন একটা কঠিন জটিল বিষয়কে আপনি যখন ভেঙে ভেঙে ছোট ছোট করে ব্যাখ্যা প্রদান করেন তাকে বলা হয় বিশ্লেষণ। এরপর হচ্ছে শৃঙ্খল যোজন, মানে একটা শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে আপনি শৃঙ্খলা আনয়ন করলেন। এটা আমি ব্যাখ্যায় আসতেছি। অন্তর্ভুক্তি মানে দূরবর্তী বিষয়ের মধ্যে কম ব্যাপক থেকে অধিক ব্যাপকের মধ্যে অন্তর্ভুক্ত করা। আমরা একটু ওয়ান বাই ওয়ান দেখি এই বিশ্লেষণটা কি। বিশ্লেষণ বলছে আমাদের কোন মিশ্র কার্যকে ব্যাখ্যা করা, কোন একটা জটিল কার্যকে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যদি ব্যাখ্যা করা হয় তাকে বলবো যে, তাকে বলবো আমরা হচ্ছে আমাদের বিশ্লেষণ। এখন খেয়াল করেন, আমরা যদি বলি একটা নদীর নৌকা নদীতে চলতেছে, তো নদীতে নৌকা চালানো একটি মিশ্র কার্য। কারণ নৌকা চালানোর ক্ষেত্রে অনেকগুলো ধাপ, অনেকগুলো পয়েন্ট একবার আসে। 5 অধ্যায় বাদ দিলে কোনো সমস্যা হবে না, এই জন্য আমি বাদ দিচ্ছি, নাহলে আমি বাদ দিতাম,
আমি কি গাধা? দেখো, 1 নম্বর হচ্ছে নদীর স্রোত, বাতাসের বেগ, মাঝির দক্ষতা, দাড়ির ব্যবহার। তো এইসব স্বতন্ত্র বিষয় আমরা মানে ভেঙে ভেঙে যদি প্রকাশ করি তাহলে সেটা একটা বিশ্লেষণ, ঠিক আছে? তো বিশ্লেষণ আশা করি বুঝতে পারছেন। এগুলো কিন্তু সিকিউ আসবে, এই অধ্যায়ে সিকিউ মানে হচ্ছে এই টপিক আসে, মানে বৈজ্ঞানিক ব্যাখ্যার যে 3টা রূপ। এরপরে বলছে শৃঙ্খল যোজন। দেখেন, শৃঙ্খলা নাই, তার মধ্যে শৃঙ্খলা আনয়ন করবে। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খল যোজন বলে। কারণ যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খল যোজন বলে। এখন উদাহরণ দেখেন, ভালো পড়াশোনা করলেই সমৃদ্ধ হবে বলা হয়, কিন্তু আপনি ভালো পড়াশোনা করতেছেন, সমৃদ্ধ বা চাকরি পাবেন কবে? হ্যাঁ, অনেক দেরি না। এইগুলো দেখবো আর কি। বলছে ভালো মানে এই ভালো পড়াশোনা করলে যে সমৃদ্ধি বা আপনি শাইন করবেন লাইফে, বড় হবেন অনেক, এটা কিন্তু অনেক পর্যায়ে আছে, মানে এর মধ্যবর্তী অনেকগুলো বিষয় আছে। যেমন ভালো পড়াশোনা করলেই পরীক্ষাটা ভালো ফলাফল পাবেন, এই যে ইন্টারে ভালো ফলাফল পাবেন, দেন একটা ভালো ফলাফল নিয়ে কিন্তু আপনি হচ্ছে ভালো একটা ভার্সিটিতে ভালো একটা ডিপার্টমেন্টে ভর্তি হবেন, ভালো একটা ডিপার্টমেন্টে চাকরি পড়াশোনা শেষ করে আপনি অনার্স মাস্টার শেষ করবেন, তারপর একটা ভালো ডিগ্রি নিয়ে ভালো একটা চাকরি পাবেন। ভালো চাকরি পাওয়ালে আপনি কিন্তু সমাজে আপনি সমৃদ্ধ বা শাইন করবেন, তারা কিন্তু সমাজে মানুষ আপনাকে গোনায় ধরবে না। তো এই ভালো পড়াশোনা করলে যদি সমৃদ্ধ হয়, কিন্তু অনেকগুলো স্টেপের পরে গিয়ে হয়, এটাকে বলা শৃঙ্খল যোজন। মানে দূরবর্তী বিষয়গুলো কারণের মধ্যবর্তী যে বিষয় আছে, এই বিষয়টা একটা আবিষ্কার করতে হবে। মানে আমাদের এই জন্য এটা এটা একটা ব্যবহারিক পর্যায়ে আছে। মনে করেন আমরা যে পড়াশোনা করতেছি এখন, এই পড়াশোনাটা শুধু জাস্ট আমরা ভেঙে ভেঙে করব। ভেঙে ভেঙে করা মানে কি করা, সেটা হচ্ছে আমি আগামী 6 মাসে নিজেকে কোথায় দেখতে চাই, আগামী 6 মাসে আমি এখানে করতে যেতে চাই। তখন আপনারা আগামী 6 মাস পর হচ্ছে একটা ভালো ভার্সিটি দেখতে চান, ভালো, তারপর ফার্স্ট ইয়ার পর্যন্ত একটা লক্ষ্য নিলেন, ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করবো, ভার্সিটি শেষ করে আমি ভালো একটা জায়গায় জব করবো, ঠিক আছে? এরকম অনেক বিষয় আছে। ওকে, আমি চেয়ে চেয়ে নিচ্ছি মনে হচ্ছে। তাহলে শৃঙ্খল যোজন গেল। এরপর হচ্ছে অন্তর্ভুক্তি। দেখেন, যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মে অন্তর্ভুক্ত করা হয়, মানে একটা কম ছোট বিষয়কে বড় বিষয়ের মধ্যে নিয়ে ব্যাখ্যা করা, ওই যে একটা কবিতা বা একটা গল্পকে একটা কাব্য গ্রন্থে নিয়ে আসা, এটা হচ্ছে অন্তর্ভুক্তি, ঠিক আছে? তাহলে অন্তর্ভুক্তি মানে হচ্ছে একটা কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মে গিয়ে ব্যাখ্যা করা। দেখো, জোয়ার ভাটা একটা বিশেষ একটা আলাদা নিয়ম। এই জোয়ার ভাটাকে তুমি মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে নিয়ে গেলা, তার মানে হচ্ছে ছোট জিনিসকে তুমি বড় জিনিসের মধ্যে নিয়ে ব্যাখ্যা করলা, তাহলে সহজে বোঝা যাচ্ছে যে ও ওই ধরনের, ঠিক আছে? আশা করি এখন আর সমস্যা থাকবে না এই অধ্যায় নিয়ে। ব্যাখ্যা ক্লোজ। এখন তাহলে 1 থেকে আমরা 5 অধ্যায় বলছি, এটি স্কিপ করতে পারো, যেভাবে আমি যতটুকু সময় নিয়ে পড়াইছি অতটুকু পড়লেই আসলে এমসিকিউ যা আসবে পারবা। তারপরে একটু কিছু এমসিকিউ বাসায় সলভ করিও। আমরা এবার 7 অধ্যায় আসি। 7 অধ্যায়ও জাস্ট 6 অধ্যায়ের মধ্যে খুবই একটা ছোট একটা অধ্যায়, খুবই ছোট একটা অধ্যায়, ঠিক আছে? এই ছোট অধ্যায়টা আমরা জাস্ট 5 মিনিট শেষ করে ফেলবো ইনশাল্লাহ। কি রে ভাই, এই আমার 7ম অধ্যায় নাম হচ্ছে শ্রেণীকরণ। এখন শ্রেণীকরণটা কি বলছে, কোনো বিশেষ উদ্দেশ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে, সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে ওই ঘটনাসমূহকে কি করা, মানসিকভাবে একত্রিত করাকে বলা হচ্ছে শ্রেণীকরণ। এখন শ্রেণীকরণ করতে গেলে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ বিষয়কে একত্র করতে হয়। যাক, ধন্যবাদ স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা তারপরে আসি। সেটা হচ্ছে আমরা বলছি মানে প্রকল্পের শর্তগুলো কি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি সংখ্যক যেগুলো মিল আছে, এবং হচ্ছে সাদৃশ্যের মাত্রা, ঠিক আছে? সর্বোচ্চ শ্রেণীতে পৌঁছানোর জন্য শ্রেণীকরণ, নিম্ন থেকে উচ্চ ও উচ্চ থেকে নিম্নে, এই যে শ্রেণীকরণ, তাহলে শ্রেণীকরণটা মনে রাখবেন। কোনো বিশেষ উদ্দেশ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে কোনো বস্তু বা ঘটনাসমূহকে মানসিকভাবে একত্রিত করাকে বলা হচ্ছে শ্রেণীকরণ। মানসিকভাবে একত্রিত করা হচ্ছে শ্রেণীকরণ, এবং সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে করতে হবে। সাদৃশ্য ও বৈসাদৃশ্যের, ঠিক আছে, বৈসাদৃশ্যের ভিত্তিতে করতে হবে। এখন দেখেন, আমাদের হচ্ছে এখানে শ্রেণীকরণ যুক্তি সংজ্ঞার বৈসাদৃশ্য আছে, এটা একটু খেয়াল করবেন। আমি এটা না দেখাই যুক্তি সংজ্ঞার পার্থক্য প্লাস হচ্ছে এই যে যৌক্তিক বিভাগের পার্থক্য, এটা একটু খেয়াল করবেন।
এখন এই শ্রেণীকরণ প্রাকৃতিক শ্রেণীকরণ আর কৃত্রিম শ্রেণীকরণ পরীক্ষা এখান থেকে সিকিউ আসবে, মানে কোনটা প্রাকৃতিক শ্রেণীকরণ কোনটা কৃত্রিম শ্রেণীকরণ। দেখেন যেগুলো পৃথিবীতে আমরা আসার পর থেকে পরিচিত হয়ে গেছি প্রকৃতিগত ভাবে, সেগুলো হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ। আর যেগুলো মনে করেন হচ্ছে আমাদের আমরাই সৃষ্টি করছি, আমাদের কারণে আমরা নাম দিছি, সেগুলো তাহলে আমরা যেগুলো হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ মানে হচ্ছে আমাদের দেখেন যে শ্রেণীকরণের মাধ্যমে কোন নির্দিষ্ট বিষয় বা বস্তুকে তার মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য ভিত্তিতে শ্রেণীকরণ করা হয়, তাকে ওই যে সাধু সাদৃশ্য মানে না, সেম জিনিস। যে শ্রেণীকরণের মাধ্যমে কোন নির্দিষ্ট বিষয় বা বস্তুকে তার মৌলিক এবং গুরুত্বপূর্ণ সাদৃশ্য ভিত্তিতে শ্রেণীকরণ করা হয় তাকে প্রাকৃতিক শ্রেণীকরণ বলে। যেমন উদাহরণ দুটো করে মনে রাখবে, তাহলে আর কিছু লাগবে না। দেখো যেসব প্রাণী মায়ের দুধ পান করে তাদেরকে আমরা স্তন্যপায়ী প্রাণী বলি, এটা হচ্ছে একটা প্রাকৃতিক শ্রেণীকরণ। যেসব প্রাণী তৃণ খায় তাদেরকে তৃণভোজী প্রাণী বলি, এটা একটা প্রাকৃতিক শ্রেণীকরণ। আর দেখেন কৃত্রিম শ্রেণীকরণ কি, কোনো ব্যবহারিক উদ্দেশ্যে মানে আমাদের ডেইলি লাইফের জন্য আমরাই যেটাকে ভাগ করতেছি সেটাকে বলছে হচ্ছে আমাদের কোন ধরনের শ্রেণীকরণ, কৃত্রিম শ্রেণীকরণ। কোনো ব্যবহারিক উদ্দেশ্য সাধনের জন্য যে শ্রেণীকরণ প্রক্রিয়ায় আমাদের নির্বাচিত বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয় তাকে কৃত্রিম শ্রেণীকরণ বলে। একজন নির্মাতা ঘরের রঙের ভিত্তিতে যদি শ্রেণীকরণ করেন তাহলে বিভিন্ন রঙে সাদা কালো লাল নীল হলুদ, এটা হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। কোন গ্রন্থাগারের গ্রন্থগুলো যদি মূল্যের ভিত্তিতে করা হয়, মনে করো কোনটা দামি বই কোনটা কম দামি বই কোনটা মিডিয়াম, এটা হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ। ঠিক আছে, তাহলে এই বিভিন্ন ধরনের শ্রেণীকরণ আছে, বর্ণনামূলক মানে বর্ণনা, সংখ্যামূলক মানে সংখ্যার ভিত্তিতে। এখন আমাদের যে জিনিসটা গ ঘ থেকে আসবে সেটা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ আর কৃত্রিম শ্রেণীকরণের পার্থক্য। আমরা জাস্ট এই পার্থক্যটা একটু ভালো করে দেখবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন প্রাকৃতিক শ্রেণীকরণ করা হয় মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে, আর কৃত্রিম শ্রেণীকরণ করা হয় বাহ্যিক বা অমৌলিক সাদৃশ্যের ভিত্তিতে। এক নম্বর গেল। দুই নম্বর হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ করা হয় সাধারণ জ্ঞান লাভ করা হয় এবং সার্বিক জ্ঞান লাভ করা যায় এটার মাধ্যমে। আর কৃত্রিম শ্রেণীকরণ ব্যবহারিক উদ্দেশ্যে করা হয়, ঠিক আছে, কৃত্রিম উদ্দেশ্য থাকে একটা। দেন প্রাকৃতিক শ্রেণীকরণ করা হয় বৈজ্ঞানিক পদ্ধতি আর কৃত্রিম শ্রেণীকরণ একটা লৌকিক পদ্ধতি, ঠিক আছে। তিন নাম্বার গেল। চার নাম্বার হচ্ছে বলছে এই শ্রেণীকরণ করা হয় সকলের সমানভাবে গ্রহণযোগ্য, এখানে সবাই সমানভাবে গ্রহণ করতে পারে বিষয়টা। আর কৃত্রিম শ্রেণীকরণের সব ক্ষেত্রে কিন্তু সমানভাবে গ্রহণযোগ্য হয় না সব জায়গায়। প্রাকৃতিক শ্রেণীকরণ মৌলিক অপরিহার্য বিষয়ের ভিত্তিতে করা হয়, ব্যক্তিভেদে ভিন্ন হয় না। আর কৃত্রিম শ্রেণীকরণ ব্যক্তিভেদে ভিন্ন হয়, ঠিক আছে। তারপর যদি আসি আমরা প্রাকৃতিক শ্রেণীকরণের যদি বলা হয় থাকে এটা বৈজ্ঞানিক শ্রেণীকরণ আর কৃত্রিম শ্রেণীকরণ এটা লৌকিক শ্রেণীকরণ। প্রাকৃতিক শ্রেণীকরণ তাত্ত্বিক জ্ঞান লাভ করা যায় আর এটা হচ্ছে ব্যবহারিক শ্রেণীকরণ, মানে কৃত্রিম শ্রেণীকরণে ব্যবহারিক জ্ঞান লাভ করা যায়, ঠিক আছে। প্রাকৃতিক শ্রেণীকরণ সাধারণ জ্ঞান অর্জিত হয় আর কৃত্রিম শ্রেণীকরণের ক্ষেত্রে এখানে সাধারণ জ্ঞান খুবই কম আমরা পাই। এই সব পয়েন্টগুলো মনে রাখবেন, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আমি জাস্ট আর বাকিগুলো আলোচনা করলাম না। এরপরে আমরা আসি আসলে শ্রেণীকরণ করা যায় না কোন কোন বিষয়ে, সেইটা নিয়ে একটু কথা বলি। দেখেন এখানে শ্রেণীকরণ করা যায় না, পরমতম জাতি বা সর্বোচ্চ জাতির শ্রেণীকরণ করা যায় না, কারণ তাকে তো আর আমরা অন্য কোনো একটা জাতির অন্তর্ভুক্ত করতে পারছি না, যার কারণে পরমতম জাতির শ্রেণীকরণ করা যায় না। প্রান্তিক বস্তু মানে সর্বশেষ যে বস্তু সেটার আসলে শ্রেণীকরণ করা যায় না, কারণ তাকে আমরা জাতি হিসেবে মানে তাকে আবার জাতি হিসেবে রূপান্তর করতে পারতেছি না, কারণ তাকে আর ভাগ করতে পারতেছি না। তাহলে প্রান্তিক বস্তু আর পরমতম জাতি এই দুটা শ্রেণীকরণ করা যায় না। সংজ্ঞা দেওয়া যায় না যার, তারও শ্রেণীকরণ করা যায় না। যেসব বস্তুর সংজ্ঞা দেওয়া যায় না সেটারও শ্রেণীকরণ করা যায় না। সংকীর্ণ জ্ঞান সম্পন্ন বস্তুরও শ্রেণীকরণ করা যায় না। কম জ্ঞান সম্পন্ন বস্তুর মানে যে বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম সেই বস্তুকেও আমরা কিন্তু শ্রেণীকরণ করতে পারি না, ঠিক আছে। এরপর যদি বলি পরিবর্তনশীল বস্তু শ্রেণীকরণ করা যায় না, যেসব বস্তু বারবার পরিবর্তন হয় সেসব বস্তু তুমি শ্রেণীকরণ করতে পারবে না, সংখ্যা চেঞ্জ হচ্ছে, তো কিভাবে তাকে আমি শ্রেণীকরণ করব। এরপর শ্রেণীকরণের প্রয়োজনীয়তা, দেখো শ্রেণীকরণ আসলে কেন প্রয়োজন। ফার্স্ট অফ অল প্রাকৃতিক শ্রেণীকরণ আমাদের বলছে শ্রেণীকরণ যে প্রাকৃতিক বস্তু বা ঘটনাবলীকে সঠিকভাবে জানার ক্ষেত্রে সাহায্য করে। আমি একটা জিনিসকে জানবো সেটা সঠিকভাবে জানতে আমাদের কিন্তু প্রাকৃতিক শ্রেণীকরণ হেল্প করতেছে, মানে শ্রেণীকরণই হেল্প করতেছে, ঠিক আছে। শ্রেণীকরণ স্মৃতিভান্ডারকে শক্তিশালী করে, আমরা জানতে পারি কোনটা হায়ারার্কি কোনটা হচ্ছে লোয়ার আপার লোয়ার, ঠিক আছে, মানে কম বেশি কার সংখ্যাটা, এটা কিন্তু আমরা এই স্মৃতিভান্ডার সমৃদ্ধ করতে পারছি কার অবস্থান কোথায়। এরপর শ্রেণীকরণ আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে, শ্রেণীকরণ গবেষণার ক্ষেত্রে সাহায্য করে, ঠিক আছে। তাহলে ওভারঅল শ্রেণীকরণ জিনিসটার থেকে এই অধ্যায়ে যে জিনিসটা পড়বেন আপনারা এই কৃত্রিম শ্রেণীকরণ আর প্রাকৃতিক শ্রেণীকরণের পার্থক্য, ঠিক আছে। এই কৃত্রিম শ্রেণীকরণ আর প্রাকৃতিক শ্রেণীকরণের পার্থক্য পড়লে এনাফ, এখান থেকেই কোশ্চেনটা আসবে 7 অধ্যায়ে। যেমন 6 অধ্যায়ে ব্যাখ্যায় লৌকিক আর বৈজ্ঞানিক ব্যাখ্যার পার্থক্য পড়লে এনাফ।
এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপটা পড়বেন, ঠিক আছে। তাহলে আমাদের 1 থেকে 7 আমরা ক্লোজ করলাম 1.5 ঘন্টায়। এখন আমাদের পড়তে হবে হচ্ছে অষ্টম অধ্যায়, ঠিক আছে, অষ্টম এবং আজকের মতো লাস্ট অধ্যায়। ওকে, তাহলে আমরা আমাদের অষ্টম অধ্যায়ে আসি। অষ্টম অধ্যায়ে অনেকগুলো এমসিকিউ সিক আছে। আচ্ছা, এগুলো কি রে ভাই, এটা পুরো বই দিয়ে ফেলছে, এটা না। ওকে, হ্যাঁ আসছে। এখন তাহলে আমরা এই সম্ভাবনা অধ্যায়ে যে টপিকটা আমাদের পরীক্ষা আসবে, আমরা ওই টপিক ক্লাস তো নিতে চাচ্ছিলাম, কিন্তু আসলে শরীর আর টানতেছে না এইভাবে। হ্যাঁ, ওইটাও গেছে মনে হয়। আহ, আচ্ছা, আমাদের এটা একটু সমস্যা হচ্ছে, আমি আবার অফ করে অন করি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি একটু আবার রিপিট করি, এটা তাহলে অন হোক। প্রথমত হচ্ছে আমাদের ফার্স্ট অধ্যায়ের ক্ষেত্রে, ফার্স্ট অধ্যায় থেকে আপনার 2 থেকে 3টা, 2টার মতো কোশ্চেন আসে। সেকেন্ড অধ্যায় থেকে এরকম 2 থেকে 3টা কোশ্চেন আসে, মানে ওভারঅল হচ্ছে যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ থেকে 4 থেকে 5টা কোশ্চেন আপনি পাবেন, ঠিক আছে। 4 থেকে 5টা কোশ্চেন আপনি পাবেনই। আর তারপরে যদি আমরা বলি, 3 অধ্যায় থেকে 1টা বা 2টা কোশ্চেন পাবেন। 4 অধ্যায়ের প্রকল্প থেকেও আপনি 1টা বা 2টা কোশ্চেন পাবেন, ঠিক আছে। তারপরে যদি আমরা বলি যে 5 অধ্যায় আপনি স্কিপ করতে পারেন, 5 অধ্যায় সিকিউ 1টা 2টা আসতে পারে, 1টা বা 2টা, তো 1টা আসার পসিবিলিটি বেশি, সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে যদি বলি আমরা হচ্ছে 6 অধ্যায়, 6 এবং 7 খুবই সহজ অধ্যায়। তো 6 আর 7 কিন্তু আপনি শ্রেণীকরণ মানে ব্যাখ্যা, বৈজ্ঞানিক আর লৌকিকের পার্থক্য, শ্রেণীকরণ আর বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। দেন হচ্ছে শ্রেণীকরণের ক্ষেত্রে প্রাকৃতিক আর হচ্ছে আমাদের কি কৃত্রিম শ্রেণীকরণ, এটার পার্থক্য। এটা পড়লে আপনি 2টা কোশ্চেন, 2টা অধ্যায় থেকে 2টা কোশ্চেন ইজিলি পাবেন, 3টাও দিতে পারে 2টা মিলে, স্যারদের উপর ইচ্ছা করতেছে। আর অষ্টম অধ্যায়, এটা আমি এখন পড়াবো, এই অধ্যায় থেকে আপনি হচ্ছে পরীক্ষা ইজিলি 2টা, 1টা 2টা কোশ্চেন পাবেনই, 1টা তো পাবেন, 2টাও আসতে পারে, ঠিক আছে। তো এইভাবে যদি আপনি প্রিপারেশনটা নেন, আশা করি যে কোনো কোশ্চেন আসলে আপনি পারবেন পরীক্ষা হলে, ঠিক আছে। যে কোনো কোশ্চেন পরীক্ষায় যদি আসে আপনারা পারবেন। এখন আমরা সম্ভাবনা অধ্যায়টা ক্লোজ করি, আমাদের ওভারঅল কিন্তু আজকের মতো ক্লাস প্রায় শেষের দিকে। আমি আর 20-30 মিনিট নিব, 20 মিনিটের মতো ইনশাল্লাহ। দেখেন স্যার, সম্ভাবনা হচ্ছে কোনো ঘটনার নিশ্চয়তা অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা। মানে সম্ভাবনা বলতে আমাদের কোনো একটা ঘটনা যে ঘটে, সেটাকে নিশ্চিত নাকি অনিশ্চিত, এটা একটা মধ্যবর্তী অবস্থা বোঝায়, ঠিক আছে। একটা মধ্যবর্তী অবস্থা বোঝায়, মানে সেটা হবে কি হবে না, 50-50 চান্স। ওকে, এখন এই সম্ভাবনার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা, মানে সম্ভাবনার ক্ষেত্রে মনে রাখতে হবে, সম্ভাবনা কোথা থেকে আসে, প্রবাবিলিটি, এবং সাত শব্দ থেকে আসে, সাত মানে সম্ভবত বা হয়তো, ঠিক আছে। পাইরো থেকে আসছে। এখন সম্ভাবনা ভিত্তি আছে 2টা, একটা হচ্ছে আত্মগত আর একটা বস্তুগত, ঠিক আছে, নিজের মনের মতো করে দেওয়া, আর বস্তুগত মানে হচ্ছে তাত্ত্বিক ভাবে দেওয়া। এখন এই আকস্মিকতাটা কি, আমাদের এই জিনিসটা পড়তে হবে। আকস্মিকতা মানে হচ্ছে কার্যকরণ সম্পর্ক ছাড়াই, মনে করেন হঠাৎ করে কোনো একটা জিনিস ঘটে যাওয়া, কোনো নিয়ম নীতি ছাড়াই, এবং যেখানে কোনো অনুমানের কোনো স্থান নাই। আপনি কেন ঘটছে, কিভাবে ঘটছে আপনি জানতে পারবেন না, আগে থেকে কোনো কিছু পূর্বাভাস থাকবে না। তাহলে সেটা হচ্ছে, আমি আবার লাস্টে আবার বলবো, আমি লাস্ট টাইম আরো আবার বলে দেবো, চিন্তা করিও না। তাহলে আকস্মিকতা হচ্ছে কোনো কার্যকরণ সম্পর্ক ছাড়াই হঠাৎ করে যে বিষয়গুলো ঘটে যায়, সেটাকে বলা হচ্ছে আকস্মিকতা। আমরা ডিরেক্টলি এখানে আকস্মিকতা সম্ভাবনার বৈসাদৃশ্যগুলো পড়বো, মানে অমিলগুলা, তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। দেখেন, সম্ভাবনা হচ্ছে নিশ্চয়তা অনিশ্চয়তা মধ্যবর্তী অবস্থা, আর আকস্মিকতা হচ্ছে কোনো রকম পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে